লেখা হয়েছে, তারপরে আমরা কমপ্লিমেন্ট করেছি, এফ এর কমপ্লিমেন্ট করেছি, তাহলে কি হবে, মানে টোটাল জিনিসটার কমপ্লিমেন্ট হবে। এই টোটালের উপরে একটা বার ছিল, ধরো টোটালটার উপরে বার করে দিলে কি লেখা যায়, মানে ধরো ভেঙে ভেঙে এরকম লেখা যায়, ডি মর্গানসের সূত্র থেকে ভেঙে ভেঙে এরকম করে এক একটা ইন্ডিভিজুয়ালি বার করে করে লেখা যায়। এবারে ইন্ডিভিজুয়ালি এক একটা যে বার, এটা মানে আমি আগেই দেখালাম যে ধরো M0 যদি ছোট হাতের থাকে তার কমপ্লিমেন্ট মানে কি, M0 কমপ্লিমেন্ট মানে হচ্ছে ক্যাপিটাল M0। এটা আমি কোথায় একটা দেখিয়েছিলাম, এই যে এখানে, এই যে দেখো M0 ছিল এইটা, A কমপ্লিমেন্ট, B কমপ্লিমেন্ট, C কমপ্লিমেন্ট, তাহলে M0 কমপ্লিমেন্ট মানে কি, A কমপ্লিমেন্ট, B কমপ্লিমেন্ট, C কমপ্লিমেন্ট, ওভারঅল কমপ্লিমেন্ট, এবং সেটাকে আমরা রিয়েলাইজ করলে পাই A অর B অর C মানে ক্যাপিটাল M0। ঠিক আছে, ক্যাপিটাল M0 আমরা পাচ্ছি, মানে M0 ছোট হাতের যেটা মিন টার্ম তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে বড় হাতের ক্যাপিটাল M0, বড় হাতের M0 মানে হচ্ছে ম্যাক্স টার্ম, মানে মিন টার্মের কমপ্লিমেন্ট করে আমরা ম্যাক্স টার্ম পাই, এটা তো আমরা জানি। তো সেইটাকে আমরা কাজে লাগালাম, দিয়ে আমরা ম্যাক্স টার্মের যেটা আমরা যে ফর্মটা চাইছি, আমাদের ফর্মটাকে কি বলে, পিওএস, প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম ফর্মে আমরা এরকম লিখছি, কাকে লিখছি, এফ কমপ্লিমেন্টকে লিখছি। তাহলে এফ কমপ্লিমেন্ট যদি এইটা হয়, তাহলে এফ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি হবে, এফ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এই পাই মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম ফর্মেই লিখলে, প্রোডাক্ট অফ যেটা আমার সাম যেটা আছে সেই ফর্মেই লিখলে, মানে এটাকে আমরা যেগুলো যেগুলো নেই, মানে এর মধ্যে কোন টার্মগুলো নেই, 2 4 5 6 7 তো আছে, তাহলে নেই হচ্ছে 0 নেই, 1 নেই, 3 নেই, 0 1 3, ওদেরকে আমরা এখানে পাই এর মধ্যে লিখলাম। ঠিক আছে, পাই, তাহলে এফ ইকুয়াল টু পাই মানে হচ্ছে ইন দা প্রোডাক্ট অফ সাম ফরম্যাট, সেখানে 0 1 3 এগুলো নেই। তাহলে দেখো আমাদের এফ সমান কি ছিল, এফ সমান এমনিতে ছিল যখন আমরা এসওপি তে লিখেছিলাম, মানে সাম অফ প্রোডাক্ট বা মিন টার্মগুলোর সাপেক্ষে লিখেছিলাম, তখন 2 4 5 6 7 ছিল। আর যখন আমরা এই সেই এফ কেই যখন আমরা অ্যাজ এ প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে লিখছি, তখন আমার হচ্ছে 0 1 3। ঠিক আছে, মানে আমার মিন টার্মের সাপেক্ষে লিখলে যে যে টার্মগুলো থাকছে, ম্যাক্স টার্মের সাপেক্ষে লিখলে কিন্তু সেই সেই টার্মগুলো থাকছে না, সেগুলো বাদ দিয়ে যে টার্মসগুলো হয় সেইগুলো থাকছে। এই ব্যাপারটা আমি আজকে মানে আগের দিনের ক্লাসে এটাই বলেছিলাম। ঠিক আছে, আগের দিনের ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আজকের যে ক্লাস সেখানে শুরু করব। আগের দিনের ক্লাসটাই যেটা আমরা বলেছিলাম তারপর থেকে আমি আজকের ক্লাসটা স্টার্ট করব। তো তার আগে আমি একটা জিনিস বলে নেব, যে কার্নো ম্যাপ বলে একটা জিনিস আমরা আজকের ক্লাসে দেখব। ঠিক আছে, কার্নো ম্যাপ। এবার কার্নো ম্যাপ হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা এরকম কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে অ্যালজেব্রিক্যালি সমাধান না করে গ্রাফিক্যালি সলভ করতে পারি, গ্রাফিক্যালি আমরা সলভ করতে পারি। এবার এই কার্নো ম্যাপ বানাতে গেলে প্রথমত আমাদেরকে একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে কিন্তু বাইনারি যে নাম্বার, সেই নাম্বারগুলোর সাপেক্ষে আমরা বাইনারি ইকুইভ্যালেন্ট ইউজ করব, আমরা এখানে অন্য একটা কোড ইউজ করব, সেটা হলো গ্রে কোড। ঠিক আছে, কার্নো ম্যাপ লিখতে গেলে আমাদেরকে গ্রে কোডে লিখতে হবে। তাহলে গ্রে কোড হচ্ছে আরেকটা কোড সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আমাকে নাম্বারগুলোকে লিখতে হবে। তাহলে প্রথমত আমরা জেনে নেব যে গ্রে কোড ব্যাপারটা কি, গ্রে কোড কিভাবে পেতে হয়। তাহলে বাইনারি থেকে গ্রে কোডে প্রথমে আমাকে কনভার্সনটা জানতে হবে। ঠিক আছে, বাইনারি টু গ্রে কোড। বাইনারি থেকে গ্রে কোডে কিভাবে যেতে হবে, ধরো একটা নাম্বার আছে আমার, বাইনারি সিস্টেমে নাম্বার আছে, হ্যাঁ বাইনারি সিস্টেমে নাম্বার আছে 4টে বিটের নাম্বার, এটা 4টে বিট যুক্ত একটা নাম্বার আমি নিচ্ছি। সাপোজ এটা হলো আমার B0, নেক্সট আমার হচ্ছে B1, নেক্সট হচ্ছে আমার B2, অ্যান্ড নেক্সট হচ্ছে আমার B3। এটা কটা বিট আছে এই নাম্বারটা, এটাতে আমার কটা বিট আছে, টোটাল 4টে বিট আছে। ঠিক আছে, 4টে বিটের মধ্যে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, কোনটা মোস্ট সিগনিফিকেন্ট, B3 স্যার। B3টা দেখো সব থেকে বাঁ দিকে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট। আর লিস্ট সিগনিফিকেন্ট কোনটা, B0টা, এটা দেখো সব থেকে ডান দিকে আছে, এর গুরুত্ব সব থেকে কম, ওটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন যেটা আমি করব, আমাদের গ্রে কোড যখন আমি লিখবো, এর কোরসপন্ডিং গ্রে কোডটা ধরে নাও, এই যে আমার বাইনারি নাম্বার, বাইনারিতে B3 B2 B1 B0 এরকম করে লিখেছি। এবার যখন এটাকে গ্রে কোডে লিখবো, তখন ধরো নাম্বার যেটা আমি পাবো গ্রে কোডে কনভার্ট করলে, সেটাও এরকম 4টে তাতে বিট থাকবে, সেটাও সাপোজ G3 G2
G1 অ্যান্ড G0, ঠিক আছে? এইরকম একটা গ্রে কোড পাবো। ওটাতেও 4টেই বিট থাকবে, কিন্তু বাইনারিতে যদি 4টে বিট থেকে থাকে, গ্রে কোড যখন আমি লিখবো, ইকুইভ্যালেন্ট গ্রে কোড লিখবো, তখন তাতেও 4টে বিট থাকবে। কিন্তু এই যে B3 এর সঙ্গে G3 সম্পর্কটা কিরকম? সম্পর্কটা এরকম হবে যে B3 যা হবে G3 ও তাই হবে, মানে B3 টাই G3 হবে, ঠিক আছে? B3 এবং G3 এর মধ্যে কোনো রকম ডিফারেন্স থাকবে না, B3 টাই G3 হবে। কিন্তু G2টা কি হবে? G2টা কিভাবে পাবো আমি? G2টা কিভাবে পাবো? G2টা আমরা এরকম করে পাবো, এর করেসপন্ডিং যেটা G2 হবে, G2 সমান হয়ে যাবে আমার যেটা আছে B3, B3 যেটা আছে তার সঙ্গে আমরা এই একটা অপারেশন করব। কার না, যেটা আমার মোস্ট সিগনিফিক্যান্ট ছিল তার পাশের যেটা আছে B2, এই অপারেশনটাকে কি অপারেশন বলে? এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? স্যার এক্স অর এক্সক্লুসিভ এক্সঅর অপারেশন, এক্সক্লুসিভ অর অপারেশন। কার কার মধ্যে এক্সক্লুসিভ অর অপারেশন করলাম? এই B3 এবং B2 এর মধ্যে, B3 এবং B2 এর মধ্যে এক্সক্লুসিভ অপারেশন করে এই আমার G2টাকে আমি পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমার এর সাপেক্ষে B1 যেটা আছে তার সাপেক্ষে আমরা একটা কি পাবো? B1 এর করেসপন্ডিং এখানে কি আছে? যে G1 আছে, G1টা কত হবে বলো? G1টাও ওই রকম ভাবেই করতে হবে, কিন্তু G1 এর সময় আমার এক্সক্লুসিভ অর কার কার মধ্যে করতে হবে? G1 কার সাপেক্ষে ছিল? B1 এর সাপেক্ষেই ছিল। তাহলে B2 এবং B1, মানে যেটা সাপেক্ষে পাচ্ছি তার এবং তার পাশেরটা, মানে B2 এবং B1 এর এক্সঅর করে আমরা পেয়ে যাব হচ্ছে কি পেয়ে যাব? আমরা G1 পেয়ে যাব। B2 এবং B1 এর এক্সঅর করে আমরা পেয়ে যাব হচ্ছে G1। আর B0টা কি পাবো? B0টাও সিমিলার ওয়েতে পাবো। G0 যেটা পাবো সেটা হচ্ছে B0 এর সাপেক্ষে, সেটা কার কার মধ্যে পাবো? সেটা হচ্ছে এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে এক্সঅর করে আমরা পাবো। তাহলে ওটা হয়ে যাবে কত? B1 এক্সঅর B0, ঠিক আছে? এইরকম করে আমরা কি কি বার করবো? প্রথমে G3, G2, G1, G0 বার করে নেবো, দিয়ে আমরা লিখে দেবো। এটাই আমার মানে গ্রে কোড ইকুইভ্যালেন্ট। এটা হলো আমার এই এই যে 4টে বিট আমি লিখলাম, এটা হচ্ছে কি, এই যে আমার বাইনারি নাম্বার যেটা ছিল B3, B1, B3, B2, B1, B0, তার করেসপন্ডিং গ্রে কোড হলো এই G3, G2, G1, G0। যেখানে G3, G2, G1, G0 কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি এখন এক্সপ্লেন করলাম। এটা আমি 4টে বিটের ক্ষেত্রে বললাম। এবার এটা যে 4টে বিট থাকলেই হবে তার কোনো মানে নেই, এখানে যতগুলোই বিট থাকুক, মানে রুলটা একই। একদম মোস্ট সিগনিফিক্যান্ট যেটা হবে সেটা তার করেসপন্ডিং G3 হয়ে যাবে। তার পরের গুলো কি করে পাবে? পাশাপাশি যেটা আছে তাদের মধ্যে এক্সঅর অপারেশনটা করে দিতে হবে, তবেই পেয়ে যাবে। তার যদি এটা ধরো 3 বিটের যদি হতো, এটা সাপোজ 3 বিটের একটা যদি নাম্বার, ধরো নাম্বারটা আমার এরকম আছে, B3 আছে, B2 আছে, অ্যান্ড সরি B3 নয়, B2, B1, B0, এরকম একটা ধরো 3 বিটের একটা বাইনারি নাম্বার আছে। এর করেসপন্ডিং গ্রে কোড কত হবে? স্যার এর হ্যাঁ বলো। এই যে রয়েছে এগুলো তো 10 হ্যাঁ হ্যাঁ, এগুলোর ভ্যালু 1 0 বা এরকমই হবে, 1 আর 0ই হতে পারে, আর কিছু হতে পারে। ধরো এই যে আমার নাম্বারটা বললাম B2, B1, B0, এর করেসপন্ডিং আমার গ্রে কোড যেটা আছে ধরো সেটা হলো G2, G1, G0, এরকম একটা আছে ধরো G2, G1, G0, এরকম হচ্ছে এর করেসপন্ডিং গ্রে কোড। তাহলে G2 সমান কত হবে বলো? G2 সমান কত G2 হবে? সমান B2। G2 সমান একদম B2ই হয়ে যাবে, B2 থেকে একদম ডাইরেক্ট G2, মানে এটা G2 সমান হয়ে যাবে আমার একদম B2। এটা নিয়ে কোনো ডাউট নেই। যেরকম এখানে যেটা আমার G3 সমান আমার কি হয়ে যাচ্ছিল, এটা ডাইরেক্ট আমার B3 হয়ে যাচ্ছিল। আমি দেখিনি এখানে, এটা অ্যাকচুয়ালি B3 হয়ে যাচ্ছিল। সেরকম এখানে এটা B2 হয়ে যাবে। এবার আমার এর করেসপন্ডিং যেটা আমি G1 লিখবো, G1টা কত হবে বলো? B2 XOR B1। হ্যাঁ, B2 XOR B1, B2 XOR করতে হবে B1 এর সঙ্গে। XOR অপারেশন করলে কি হয় বলো? কি অপারেশনের সূত্রটা কি ছিল XOR অপারেশনের ক্ষেত্রে? তো ডিসিমিলার হলে পরে স্যার 1 হতো, আর সিমিলার হলে 0 হতো। সিমিলার হলে 0 হতো, ঠিক আছে, ওইটা মনে রাখতে হবে। আর এরকম এর করেসপন্ডিং যেটা আমরা G0 পাবো সেটা কত হবে? G0 সমান হয়ে যাবে B1 XOR B0, ঠিক আছে? এরকম করে আমরা পেয়ে গেলাম গ্রে কোড ইকুইভ্যালেন্টটা। এখন আমরা এই গ্রে কোডটা বার করবো। হ্যাঁ, আমাদের যে নাম্বারগুলো আছে 0 থেকে 7 পর্যন্ত ডেসিমেল নাম্বার, তার সাপেক্ষে বাইনারি কি হয় আর গ্রে কোড কি হয় আমরা এক এক করে লিখবো, ঠিক আছে? বাইনারি এবং গ্রে কোড দুটোকে আমরা পাশাপাশি লেখার চেষ্টা করছি। কার না, ধরো B3 আর B2 টা শুধু G3 G2 এর সাথে ইকুয়াল, তো বাকিগুলো এরকম না? মানে যেটা মোস্ট সিগনিফিক্যান্ট যেটা থাকবে, হ্যাঁ সেটাই হচ্ছে তার করেসপন্ডিং
বাইনারি বিটের সঙ্গে ইকুয়াল হবে, ঠিক আছে? আর বাকিগুলো বাকিগুলো হচ্ছে এক্সঅর করেই পেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো এখানে আমরা বার করছি আমাদের 3 ভ্যারিয়েবল আমরা নিয়ে কাজ করবো। হ্যাঁ, 3টে ভ্যারিয়েবল আছে, এরকম একটা বাইনারি নাম্বার নিয়ে আমরা কাজ করছি। ধরো এটা একটা ডেসিমেল নাম্বার আমরা লিখছি। স্যার গ্রে কোডটা কি সিগনিফিকেন্ট করছে? গ্রে কোডটা সিগনিফিক্যান্স হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবে। মানে গ্রে কোডের মধ্যে যেটা হবে মানে মানে একটা নাম্বার থেকে পরের নাম্বারে যেতে গেলে দুটো বিটের পরিবর্তন ঘটবে না, তুমি এটা লক্ষ্য করবে। দেখো আমি গ্রে কোডের যখনই লিখবো তখনই ব্যাপারটা সিগনিফিকেন্সটাও বুঝতে পারবে, আমি এই টেবিলটা বানালেই বুঝতে পারবো। একটা ধরো ডেসিমেল নাম্বার আছে, একটা ধরো আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বারটা আমি লিখছি, বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার। এটা হচ্ছে ধরো বাইনারি ইকুইভ্যালেন্ট, আমি সংক্ষেপে লিখলাম ইকুই ডট বলে লিখে দিলাম। বাইনারি ইকুইভ্যালেন্টটা ধরো আমার তাতে 3টে বিট আছে, আমি 3টে বিটের নাম সাপোজ এ বি সি এরকম একটা নাম দিলাম, বাইনারি ইকুইভ্যালেন্ট। আর একটা আমার হচ্ছে গ্রে কোড, গ্রে কোড ইকুইভ্যালেন্ট, সেখানে আমি এবিসি নাম দিলাম সাপোজ, এটা ধরো গ্রে কোড। গ্রে কোডের সেখানেও আমি সাপোজ এবিসি এরকম নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আমি ধরো 0 থেকে 7 আমার 8টা বাইনারি নাম্বার নিয়ে আমি কাজ করবো। ফার্স্ট ঘর, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন এবং 8। 8টা আমার ডেসিমেল নাম্বার আমরা কাজ করব 0 থেকে 7 পর্যন্ত। তাহলে প্রথম যে ডেসিমেল নাম্বারটি আছে, প্রথম ধরো ডেসিমেল নাম্বার আমার 0, তারপরে হচ্ছে 1, তারপরে ডেসিমেল নাম্বার 2, তারপরে হচ্ছে 3, 4, 5, 6, 7, ঠিক আছে? এগুলো আমার ডেসিমেল নাম্বার। করসপন্ডিং বাইনারি গুলো তোমরা জানো, বলে ফেলো। এটা হয়ে যাবে 000। বাইনারিতে লিখলে কি হয় 000, 1 এর করসপন্ডিং বাইনারি কত 001, 3 বিটের লিখছি। 2 এর মানে হচ্ছে 010, নেক্সট হচ্ছে 3 লিখছি 011, 4 এর লিখবো কত 100, 5 এর লিখবো হচ্ছে 101, তারপরটা লিখবো 110, তারপরটা হচ্ছে 111। আচ্ছা, এবার এদের করসপন্ডিং গ্রে কোড গুলো আমাকে বলতে থাকো। গ্রে কোডের ক্ষেত্রে কি হবে 000 করসপন্ডিং গ্রে কোড কত হবে বলো? স্যার এ এর জন্য 0 হবে। আচ্ছা, এর জন্য হবে 0, তারপরেরটা কি হবে? স্যার তারপরেরটাও তারপরটা 0ই হবে। স্যার 0ই হবে স্যার। তারপরেরটাও 0 হবে, তিনটেই 0 হবে, তিনটেই 0 হবে, বেশ তিনটেই 0 হলো। আচ্ছা, এই 001 এর করসপন্ডিং কি হবে? এটা 0 হবে, তারপরটা স্যার 0 হবে, তারপরটা স্যার 1 হবে। 1 হবে, এটাও সেমই থাকলো। তারপরেরটা কি হবে? স্যার 0 হবে, তারপর হ্যাঁ। স্যার 1 হবে, তারপরটা 1 হবে। এটাও 1 হবে। তারপরেরটা 1 হবে, তারপরেরটা কি হবে? স্যার 0 হবে, 0, 1 হবে, তারপর স্যার 0 1 হবে। হবে আবার 0 হবে। 0 হবে, তারপরেরটা 1 হবে স্যার, 1 হবে, তারপরেরটা কি হবে? 1 0 স্যার। হবে। তবে সিমিলার মানে স্যার 0। হ্যাঁ 1, দাঁড়াও এক মিনিট। স্যার ডিসিমিলার মানে স্যার ট্রু। ডিসিমিলার মানে তো 2 হচ্ছে, এখানে কি হচ্ছে 1, 1ই থাকছে, ঠিক লিখেছি এটা 4, 100। এটা তো তোমার হচ্ছে হচ্ছে 100। স্যার এটা কিভাবে হচ্ছে ও বলুন। দাঁড়াও বলছি। এক মিনিট।
ওয়েট করো। হুম, এটা তাহলে কত হবে? আচ্ছা, আমার এটা একটু স্পেলিংটা ভুল লেখা হয়েছে। হ্যাঁ, গ্রে কোডের স্পেলিং যেটা হবে এটা অ্যাকচুয়ালি এ হবে। হ্যাঁ, গ্রে কোড, GRAY। ঠিক আছে, তারপরটা হচ্ছে GRAY লিখে দেবো। এটা একটু স্পেলিংটা কারেক্ট করে নেবে, স্পেলিংটা ঠিক নেই। GRAY হবে। হুম, আচ্ছা তাহলে বলো 4-এর কোরেসপন্ডিংটা কত হচ্ছে? 4-এর কোরেসপন্ডিং করলে 1 হচ্ছে, 1-এর পরে 1ই হচ্ছে, তারপরেরটা তারপর স্যার 0 হচ্ছে 0 হচ্ছে। 0 হচ্ছে। ঠিক আছে, তারপরেরটা কত হবে? তারপরেরটা 1, স্যার 1 1 তিনটেই 1 হবে। 1 1 1 1, তারপরেরটা 1 স্যার 1 1 0 0 1 1 1 0 1, তারপরেরটা 1 0 0। স্যার 1 0 0 1 0 0। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল করসপন্ডিংলি আমার গ্রে কোড ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, গ্রে কোড ইকুইভ্যালেন্ট আমরা এরকম ভাবে পেয়ে গেলাম। স্যার এটা বলুন কি করে হচ্ছে? এই যে কি করে পাচ্ছি বললাম যে, মানে ধরো 0, কোনটাকে নিয়ে ডাউট হচ্ছে বলো? প্রথম নাম্বারটা 0 0 0 আছে, তাহলে 0 0 0 এর সাপেক্ষে আমরা যদি, এটা কিসে আছে? বাইনারিতে আছে, এর সাপেক্ষে গ্রে কোড বার করতে গেলে এটা হচ্ছে B3, সরি B2, তারপরটা B1, তারপরটা B0। স্যার তাহলে স্যার আগের পেজে একবার যান না, হ্যাঁ, যাবেন স্যার একটু ইয়েটা করুন। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা যেটা একটা জিনিসটা পাচ্ছি এরকম করে বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট করলে যেটা পাচ্ছি, এটা 0 0 0 তার সাপেক্ষে কত হবে বলো? এটা তো সেম থাকবে, 0টা সেম থাকবে। তারপরে এটার সাপেক্ষে যেটা পাবো সেটা কি হবে? 0, এটা আছে 0, তার পাশেরটা কত ছিল? 0 ছিল, 0-র সঙ্গে 0 এক্সঅর করছি, 0-র সঙ্গে 0 এক্সঅর করে কত পাচ্ছি? 0 পাচ্ছি। তারপরেরটা কত পাবো? এটা 0-র সঙ্গে 0 এক্সঅর করে আবার 0ই পাবো। ঠিক আছে, তো এরকম করে করে আমরা বাইনারি নাম্বারের সাপেক্ষে তার কোরসপন্ডিং যে আমরা গ্রে কোড সেটা পেয়ে যাচ্ছি। তো গ্রে কোডের ক্ষেত্রে একটা জিনিস দেখার আছে, যে আমরা যখন বাইনারিতে যখন নাম্বারগুলোকে আমরা সিরিয়ালি লিখছিলাম তখন কি সমস্যা হচ্ছিল, যে আমার দুটো বিট পরপর, মানে একসঙ্গে একটা নাম্বার থেকে পরের নাম্বারে যেতে গিয়ে দুটো বিটেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন ধরো প্রথম যে 0 0 0 থেকে 0 0 1-এ গেলাম, কটা বিটের পরিবর্তন হলো? ফার্স্ট বিটটা এইটাও সেম থাকলো, কোনগুলো সেম থাকলো? এটা সেম আছে, এটাও সেম আছে, খালি এই বিটটা চেঞ্জ হলো। মানে যেটা আমার B0 সেই বিটটা খালি চেঞ্জ হয়েছে। আবার ধরো 1 থেকে যখন তুমি 2-এ এলে তখন তোমার কোনগুলো চেঞ্জ হলো? 0টা 0ই থাকলো, আবার এই 0টা 1 হয়ে গেল, 1টা 0 হয়ে গেল। মানে কটা বিটের পরিবর্তন ঘটলো পরপর দুটো নাম্বারের মধ্যে? 1 আর 2 তো পরপর নাম্বার, 1 আর 2 দুটো পরপর নাম্বার, কিন্তু একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে যখন আমি বাইনারিতে কনভার্সন করছি, এই 0 0 1 থেকে যখন আমরা 0 1 0-তে যাচ্ছি, কটা বিটের পরিবর্তন স্যার ঘটে দুটো যাচ্ছে? স্যার দুটো দুটো বিটের পরিবর্তন ঘটে যাচ্ছে। আবার দেখো 2 থেকে যখন 3-এ যাচ্ছ কতগুলো বিটের পরিবর্তন ঘটছে? 0টা 0ই থাকছে, এটা সেমই থাকছে, এইটা খালি একটা বিটের পরিবর্তন ঘটছে। আবার যখন তুমি 3 থেকে 4-এ যাচ্ছ কতগুলো বিটের পরিবর্তন ঘটছে? 0টা 1 হয়ে যাচ্ছে, 1টা 0 হয়ে এখানে যাচ্ছে, তো তিনটে এখানে আবার 3টে বিটেরই পরিবর্তন ঘটে যাচ্ছে। মানে পরপর যে বিট সেগুলির মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো পরিবর্তন ঘটে যাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো পরিবর্তন ঘটে যাচ্ছে। তো সেইটা যাতে না হয় তার জন্য এই গ্রে কোডটাকে নেওয়া হয়েছে। গ্রে কোডে তোমরা লক্ষ্য করে দেখো যে পরপর দুটো নাম্বার তাদের মধ্যে কিন্তু সবসময় একটা মাত্র বিটেরই পরিবর্তন ঘটেছে। তুমি দেখো 0 0 1 থেকে 0 0 0, 0 0 0 0 থেকে 0 0 1, কটা বিটের পরিবর্তন? এটা সেম, এটাও সেম, খালি একটা বিটের পরিবর্তন হলো, 0টা 1 হয়ে গেল। তারপর থেকে নেক্সট যে নাম্বারটা আছে এখানেও তোমার এটাও সেম আছে, একটা স্যার এটাও মিডিল সেম একটা আছে, এটা একমাত্র এইটা পরিবর্তন হলো। তারপরে দুটো নাম্বারের মধ্যে দেখো এটা সেম আছে, এটাও সেম আছে, খালি এই বিটটা পরিবর্তন হলো। তারপরে দুটো নাম্বারের মধ্যে দেখো
খালি এইটা পরিবর্তন হয়েছে, বাকি দুটো কিন্তু সেম আছে, এই দুটো কিন্তু সেমই আছে, কোনো চেঞ্জ হয়নি। আবার এর পরের দুটোর মধ্যে এইটা সেম, এটাও সেম, খালি এই B0 মানে যেটা বিট, G0 যে বিট সেটা খালি চেঞ্জ হয়েছে। আবার নেক্সট এর দুটোর মধ্যে এইটা সেম আছে, এটাও সেম আছে, চেঞ্জ হয়েছে খালি এইটা, এখান থেকে এইটা চেঞ্জ হয়ে গেছে। নেক্সট এর মধ্যে দেখো এটা সেম আছে, এটা সেম আছে, খালি চেঞ্জ হয়েছে এই বিটটা। তো এইরকম ভাবে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, এই সুবিধাটা পাওয়ার জন্যই গ্রে কোডটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, গ্রে কোডে আমাদের যখন বাইনারিতে আমরা যখন আমরা এই ডিজিটাল সিস্টেমে কাজ করব কার্নো ম্যাপ নিয়ে, সেখানে আমাদের এই রকম সিস্টেম থাকলে সুবিধা। পরপর মানে দুটো বিটের যেন একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে যেতে গিয়ে পরিবর্তন না ঘটে যায়, সেটা দেখতে হবে। ঠিক আছে, একটা নাম্বার থেকে পরবর্তী নাম্বার পরিবর্তনটা হয়ে গেলে কি হবে? পরিবর্তন হয়ে গেলে তখন কিন্তু ওটা ইয়ে করা যাবে না, মানে গ্রে কোডের সাপেক্ষেই মানে এরকম পরিবর্তন হলে আমরা কার্নো ম্যাপটা বানাতে পারবো না। ঠিক আছে, কার্নো ম্যাপের যে টেবিল আমরা বানাবো সেটা করতে গেলেই দেখতে পাবে ওখানে কিন্তু এই পরিবর্তনটা অ্যালাউ করা হয়নি, মানে পরপর দুটো বিট চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু অ্যালাউড নয় সেখানে। ঠিক আছে, তো আমরা দেখবো এবার যে আমরা এই গ্রে কোড কার্নো ম্যাপ কিভাবে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, কার্নো ম্যাপ, কার্নো ম্যাপের একটা টেবিল হয় কে ম্যাপ, সংক্ষেপে লিখছি কে ম্যাপ বলে। এই কে ম্যাপ হচ্ছে এমন একটা ম্যাপ যার মাধ্যমে আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারি কোনো একটা মানে এক্সপ্রেশনকে আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারি, বুলিয়ান এক্সপ্রেশনকে। তো সেটার জন্য আমাদেরকে ওই অ্যালজেব্রিক্যালি ওটাকে সলভ করার প্রয়োজন নেই। তো আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখতে পারি কার্নো ম্যাপ, জেনারেলি আমরা সেটাকেই লিখবো। হ্যাঁ, সাম অফ প্রোডাক্ট যে ফরম্যাটটা, মানে ওই মিন টার্মকে ইউজ করে যে ফরম্যাটটা, সেটাকেই আমরা ইউজ করবো। ম্যাক্স টার্মগুলোকে নিয়ে আমরা জেনারেলি কাজ করব। তো এই যে কে ম্যাপ, এখানে আমাদের কতগুলো ঘর থাকবে, কতগুলো ঘর থাকবে সেটা নির্ভর করছে কতগুলো ভ্যারিয়েবল আছে তার উপরে। ঠিক আছে, কতগুলো ভ্যারিয়েবল আছে তার উপরে নির্ভর করছে যে কতগুলো ঘর থাকবে। যদি এখানে দুটো ভ্যারিয়েবল থাকে, ধরো এ আর বি যদি দুটো ভ্যারিয়েবল থাকে, তাহলে কার্নো ম্যাপে ঘর থাকবে আমার 2n সংখ্যক। ঠিক আছে, আমরা যদি n সংখ্যক, চারটে, হ্যাঁ এখানে চারটে, মানে যদি আমার n সংখ্যক যদি ভ্যারিয়েবলস থাকে, n সংখ্যক যদি ভ্যারিয়েবল থাকে, তাহলে কার্নো ম্যাপে নাম্বার অফ সেলস কত হবে? নাম্বার অফ সেলস ইন দা কার্নো ম্যাপ, নাম্বার অফ সেলস ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 2n সংখ্যক। ঠিক আছে, যদি আমাদের দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে 2 মানে চারটে ঘর থাকবে। যদি আমাদের তিনটে ভ্যারিয়েবল থাকে ABC, তাহলে টোটাল নাম্বার অফ সেল থাকবে 8খানা। ঠিক আছে, এবার হচ্ছে ধরো দুটো আমার ভ্যারিয়েবল আছে, দুটো ভ্যারিয়েবল আছে, তাকে নিয়ে আমাকে একটা কে ম্যাপ বানাতে হবে। তাহলে আমরা কি রকম ভাবে কে ম্যাপটা বানাবো? প্রথমে আমরা একটা বক্স বানিয়ে নেব। 2 ভ্যারিয়েবল নিয়ে যদি আমার কে ম্যাপ আঁকতে হয়, তাহলে আমি প্রথমেই একটা বক্সের মতো বানিয়ে দেবো। যে বক্সটার মধ্যে আমি কটা খোপ দেবো? 4টে, কারণ আমার 4টে এখানে সেলস হবে। এগুলো হচ্ছে এক একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল এবং এটা একটা সেল, 4টে সেল হবে কার্নো ম্যাপে। কার্নো ম্যাপটার এই দিকটায় আমি এরকম একটা কেটে দিলাম। আমি একদিকে লিখবো এ কে, আমার দুটো ভ্যারিয়েবল আছে, ধরো এ একটা ভ্যারিয়েবল আর ধরো বি একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এ একটা ভ্যারিয়েবল আর বি একটা ভ্যারিয়েবল। এখন আমরা এ এর ভ্যালু এখানে, বি এর ভ্যালু এখানে 0 ধরলাম, এখানে 1 ধরলাম, আর এ এর ভ্যালু এখানে আমরা 0 ধরলাম আর এখানে আমরা 1 ধরলাম। আচ্ছা, এই 0 মানে আমরা কি ভাবতে পারি? বি কমপ্লিমেন্ট ভাবতে পারি। অ্যাজ পার আমাদের মিন টার্ম কনভেনশন আমরা এটাকে বি কমপ্লিমেন্ট ভাবতে পারি। আর যেখানে বি এর ভ্যালু 0, বি এর ভ্যালু যেখানে 0 সেখানে আমরা বি কমপ্লিমেন্ট ভাবতে পারি। আর যেখানে বি এর ভ্যালু 1 সেখানে আমরা কি ভাবতে পারি? এখানে আমরা ভাবতে পারি এটার ভ্যালু হলো বি, করসপন্ডিং বি এর ভ্যালু। আচ্ছা, এইখানে এ এর ভ্যালু কত? এর ভ্যালু এখানটায় 0, তার মানে এটা করসপন্ডস টু কি? এটা হলো অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্টের সঙ্গে কম্পারেবল। এটা আমি লিখছি, তোমরা নাও লিখতে পারো। এ কমপ্লিমেন্ট এই কথাগুলো আমি লিখতেও পারি, নাও লিখতে পারি, তোমাদের বোঝার জন্য আমি লিখছি। নেক্সট, এটা হচ্ছে এ ইকুয়াল টু 1, তাহলে এর করসপন্ডিং কত? এ। এবার এই যে 4টে খোপ, 4টে খোপে আমরা কিসের কিসের ভ্যালু লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে কি, এখানে আমরা এই যে সেলটা, এই সেলটাতে আমার এর ভ্যালু কত? এই যে সেলটা, এখানে এর ভ্যালু কত? স্যার 0 হবে। এর ভ্যালুও 0 আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালুও 0। এই সেলটায় আমার এর ভ্যালু কত? 0, বি এর ভ্যালু কত? 1। স্যার 1।
এই সেলটায় আমার এ এর ভ্যালু কত? 0 এর ভ্যালু 1, এখানে তো a ইকুয়াল টু 1 আছে, এর ভ্যালু তো 1, তাহলে এর করসপন্ডিং কত? এর ভ্যালু স্যার 1, ওটা 1 0 তারপর এটা 1 স্যার 0, 1 1 1 1। ঠিক আছে, তার মানে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, 1 0 1 1 এরকম আমি লিখবো না, মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম তোমাদেরকে। এটা 0 0 মানে কি অ্যাকচুয়ালি, 0 মানে কি অ্যাকচুয়ালি মিন টার্মের সাপেক্ষে যদি লিখি, তার মানে এটা হচ্ছে a কমপ্লিমেন্ট অ্যান্ড b কমপ্লিমেন্ট, তাই তো? এটা মানে কি? এটা মানে হচ্ছে a কমপ্লিমেন্ট অ্যান্ড b। এটা মানে কি a অ্যান্ড b কমপ্লিমেন্ট। আর এটার মানে কি? এটা মানে হচ্ছে a অ্যান্ড b। ঠিক আছে, এবারে a কমপ্লিমেন্ট অ্যান্ড b কমপ্লিমেন্ট এটাকে আমাদের মিন টার্মের সাপেক্ষে লিখলে কি লেখে? a কমপ্লিমেন্ট অ্যান্ড b কমপ্লিমেন্ট এটাকে যদি মিন টার্মের সাপেক্ষে আমি লিখি, মানে 0 0, সেটাকে আমরা কি লিখতে পারি মিন টার্মের সাপেক্ষে? এটাকে m0 লিখতে পারি তো। এটা মানে হচ্ছে m সাফিক্স 0। a কমপ্লিমেন্ট অ্যান্ড b এটাকে কি লিখতে পারি? 0 1, 0 1 মানে কি m1 লিখতে পারি এটাকে। স্যার m1 a b কমপ্লিমেন্ট এটাকে কি লিখতে পারি? a b কমপ্লিমেন্টটাকে কি লিখতে পারি? 1 0, 1 0 মানে হচ্ছে 2, মানে m2, স্যার m2 m2। আর এখানে a b কমপ্লিমেন্ট এটাকে আমরা কি লিখতে পারি? স্যার m3 সরি a b এটাকে আমরা কি লিখতে পারি? m3 লিখতে পারি, m3 লিখতে পারি। ঠিক আছে, m3 লিখতে পারি। ব্যাস, তাহলে এটা আমাদের জানার আছে। তার মানে আমাদের যে আমরা যে জিনিসগুলো বললাম তার সাপেক্ষে মানে এই ঘরটা কাকে করসপন্ড করছে? এই যে ঘরটা আমি এরকম ভেতরে কিছুই লিখছি না, এরকম লেখার কথা না, m0 এটা অ্যাকচুয়ালি m0, তারপরেরটা m1 এর ঘর, m1 এর ঘর, তারপরেরটা হচ্ছে m2 এর ঘর, তারপরটা হচ্ছে m3 এর ঘর। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এরকম করে লেখার নিয়ম তলার দিকটায়, হ্যাঁ তলার দিকে তোমরা এরকম লিখে দিতে পারো, এটা হচ্ছে m0 এর ঘর। স্যার এটা হচ্ছে- অলওয়েজ স্যার এটাকে নিচের দিকে নেবো আর উপরে উপরে বিটাকে নেবো স্যার এটা। এটা জেনারেল কনভেনশন। এবার তুমি চাইলে এটাকে এদিকেও নিতে পারো, বিটাকে এদিকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তার কোনো অসুবিধা নেই। তোমার তো ঘর বোঝানো নিয়ে কথা, কিন্তু তখন তোমার সেরকম ভাবে বুঝতে হবে ব্যাপারটাকে। তখন যখন তুমি লিখবে এখানে দুটো ঘর নিয়ে আছে বলে কোনো অসুবিধা হচ্ছে না, এবার যখন তিনটে দিয়ে হয়ে যাবে তখন কনভেনশনটা এটা জেনারেলি ফলো করা হয়, যেটাতে একটা সেটা এদিকে আর বাকি দুটোকে এইদিকে লেখা হয়, কে ম্যাপটা লেখাটাও সুবিধা হয় অনেক। এটা হচ্ছে ধরো m1 m2 m3, ঠিক আছে, এটা হচ্ছে করসপন্ডিং টু m3। তাহলে এইভাবে আমার একটা কে ম্যাপ তৈরি হবে। এবার এই কে ম্যাপের মধ্যে এই যে ইন্ডিভিজুয়াল ঘরগুলো এতে কি থাকবে সেটা আমি বসিয়ে দেবো। ঠিক আছে, ধরো ধরো আমার একটা 2 ভ্যারিয়েবলের একটা এক্সপ্রেশন আমি তোমাকে বলি। ধরো এরকম আছে, সাপোজ f ইকুয়াল টু আমার দেওয়া আছে, ফর এক্সাম্পল a কমপ্লিমেন্ট b or a b কমপ্লিমেন্ট এরকম দেওয়া আছে। ধরো এই যেরকম আমাদের সেই এক্সঅর গেটের আউটপুটে যেটা আমরা পাই সেটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এটা আসলে আমাদের যদি এই দুটো এখানে ভ্যারিয়েবল কটা, এই এক্সপ্রেশনে ভ্যারিয়েবল কটা বলো আমাদের? ধরো একটা মানে ওই এক্সঅর গেটের আউটপুট দেওয়া আছে আমার কাছে, স্যার দুটো এর আমার দুটো ভ্যারিয়েবল কি কি? এটা হচ্ছে দুটো ভ্যারিয়েবল a অ্যান্ড b, দুটো ভ্যারিয়েবল। এবং এই দুটো ভ্যারিয়েবল মানে এদের যে কে ম্যাপ হবে সেই কে ম্যাপে কটা সেল থাকবে? দুটো ভ্যারিয়েবল যদি হয় তাহলে কটা সেল থাকবে? 2 to the power 2 মানে চারটে সেল থাকবে, চারটি সেল থাকবে। চারটে সেলের মধ্যে আমার ওই m0 m1 m2 m3 এগুলোকে লিখতে হবে। আচ্ছা আমাকে বলো দেখি এইটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি কি? a কমপ্লিমেন্ট b মানে অ্যাকচুয়ালি কত? 0 and 1. 0 1 মানে আমার m ওই মিন টার্মের সাপেক্ষে লিখলে এটা কি লেখা যায়? মিন টার্মের সাপেক্ষে M1. এটাকে m1 লেখা যায়, আর এটাকে কি লেখা যায়? স্যার m2 এটাকে m2 লেখা যায়। ঠিক আছে, তাহলে এর যে করসপন্ডিং কে ম্যাপটা হবে, কে ম্যাপটা আমি যদি আঁকতে বলে আমি কি আঁকবো? এরকম একটা কে ম্যাপ বানিয়ে নেবো, এরকম একটা কে ম্যাপ আমি বানিয়ে ফেলবো। চারটে ঘর হবে, এটাতে ধরো তোমার এ আছে, এদিকে দেখালাম এ কে আমি, আর এদিকে ধরো আমি বি কে দেখালাম। আচ্ছা এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, এবার যে যে ঘরগুলোতে আমার এটা মানে কি? এটা হলো আমার m0 এর ঘর, এটা হলো আমার m1 এর ঘর, এটা হলো আমার m2 এর ঘর, আর এটা হলো আমার m3 এর ঘর। আমি কোন কোন খোপে 1 লিখবো? যে যে খোপগুলোতে আমার ভ্যালু আছে সেইগুলোতে আমি 1 লিখবো, আর যেগুলোতে নেই সেগুলোকে আমি ছেড়ে দেবো।
তাহলে এখানে আমার 1 কোন কোন ঘরে হবে বলো দেখি, কোন কোন ঘরে আমি 1 লিখতে পারি? M1 আর M2। M1 আর M2, তার মানে এই ঘরটাতে আমি 1 লিখতে পারি আর এই ঘরটাতে আমি 1 লিখতে পারি, আর যেগুলোতে নেই সেখানে আমি 0 লিখতে পারি। ঠিক আছে, সেখানে আমি 0 লিখে দিই। তাহলে এটা হলো এই আমার যে আউটপুটটা লিখেছিলাম তার কোরসপন্ডিং, এটা হলো কে ম্যাপ। এটা কি? এটা হলো কে ম্যাপ বা কার্নো ম্যাপ। এটা হলো কার্নো ম্যাপ কোরসপন্ডিং টু যে টেবিলটা আমরা একটু আগেই লিখলাম। এই যে টেবিলটা আমরা এই যে এক্সপ্রেশনটা লিখেছিলাম তার কোরসপন্ডিং কে ম্যাপ হলো এইটা। এখন আমি কে ম্যাপের সিম্পলিফিকেশন কিছু দেখাইনি। ঠিক আছে, এইটা আমাদের কে ম্যাপ ইন দা কি ফর্ম। এখানে আমরা কি টার্ম ইউজ করেছি? আমরা এখানে M1, ছোট হাতের M1 M2 এগুলোকে ইউজ করেছি। এরা কারা? এরা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এটা হচ্ছে হ্যাঁ সাম অফ প্রোডাক্ট ফর্মে আমরা ইউজ করেছি। ঠিক আছে, এবার আমরা চাইলে এটাকে চাইলে প্রোডাক্ট অফ সাম ফরম্যাটেও কে ম্যাপটাকে বানাতে পারতাম, কিন্তু জেনারেলি আমরা সেটা ইউজ করব না। তাও আমি একটা ফর এক্সাম্পল এখানে বলে দিই, যদি আমরা বলতাম সাম অফ প্রোডাক্ট ফর্মে না বলে যদি প্রোডাক্ট অফ সাম ফর্মে বলতে চাইতাম, তখন তার কে ম্যাপটা দেখতে কি রকম হতো? ধরো আমাদের এরকম একটা কে ম্যাপ আছে, হ্যাঁ, ওখানেও আমাদের 4টে সেলই থাকতো। যদি আমাদের দুটো ভ্যারিয়েবল হয় 4টে সেলই থাকবে, এরকম 4টে সেল থাকবে। দুটো ভ্যারিয়েবল, এখানে আমার ভ্যারিয়েবলের ভ্যালু 0, এখানে 1, এখানে 0, এখানে 1। ঠিক আছে, তো এখানে আমরা কি ইউজ করবো বলো? এখানে মানে যখন আমি এটাকে প্রোডাক্ট অফ সাম ফরম্যাট নিচ্ছি, মানে তখন আমার 0 মানে কি ধরতে হয়? এটা মানে কি 0 কোরসপন্ডস টু কি? এটা বি না বি কমপ্লিমেন্ট? কি হবে? B হবে। এটা মানে বি, এটা মানে বি, আর এটা মানে বি কমপ্লিমেন্ট। যখন আমরা প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে নিই তখন 1 মানে আমাকে কমপ্লিমেন্টেড ওটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এটা মানে কত লিখতে পারি আমি? এটা মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে এ, আর এটা মানে কত? এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে বলো দেখি এই ঘরটার ভ্যালু যদি আমার কি হবে প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে লিখলে? এটা হলো 0 অর 0, তাই না? এখানে তো আর প্রোডাক্ট নয়, এখানে কি লিখতে হয়? 0 অর 0। এখানে কি লিখতে হবে? 0 অর 1। ঠিক আছে, এখানে কি লিখতে হবে? 1 অর 0। এটাকে কি লিখতে হবে? 1 অর 1। এরকম ভাবে ভাবতে হবে। তার মানে 0 অর 0 মানে এটা কি? কখন 0 অর 0 লিখি? মানে ওটার ঘরটার সাপেক্ষে আমরা অ্যাকচুয়ালি কি লিখবো? 0 অর 0 মানে এ অর B, A or B। এ অর বি। আমি এটার জায়গায় লিখে ফেলবো অ্যাকচুয়ালি এ অর বি। তাহলে ওই জিনিসটা লিখে ফেলি আমি, এ অর বি। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ অর বি। তারপরেরটার জায়গায় আমি কি লিখতে পারি বলো? 0 অর 0 আছে মানে এটার জায়গায় কি লিখতে A পারি? or B complement। এ অর বি কমপ্লিমেন্ট, এ অর বি কমপ্লিমেন্ট। তারপরের ঘরটা কি লিখতে পারি? A complement or B। A complement or B, A complement or B। তারপরেরটা A complement or B complement। A complement or B complement, এটা আমরা লিখতে পারি। এটা যখন আমরা প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে লিখবো তখন। ঠিক আছে, তাহলে এই যে A or B এটা আমাদের কার ক্ষেত্রে ছিল? কার ভ্যালু ছিল ওটা বলো? সেই মনে করে দেখো প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে যেটা আমি আগে M0। এটা হচ্ছে ক্যাপিটাল M0। ক্যাপিটাল M0 করেসপন্ডস টু কত? এটা হচ্ছে A or B যেটা আছে সেটা মানে হচ্ছে M0। ওটা হচ্ছে M0 এর ঘর। যেটা আমার A, ওটা হচ্ছে M1। M1টা কোনটা? A or B কমপ্লিমেন্ট নাকি? স্যার এ আর বি কমপ্লিমেন্ট M3। M3 কেন হবে? A or B কমপ্লিমেন্ট বলছি তো, মানে A আছে সিঙ্গেল 0 1 অ্যাকচুয়ালি A or B কমপ্লিমেন্ট। এইটা এই ঘরটা মানে কত? M1, ক্যাপিটাল M1 এর ঘর। M2 মানে কত? M2 মানে হচ্ছে A কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আর বি। A কমপ্লিমেন্ট or B। আচ্ছা, M3 মানে কত? ক্যাপিটাল M3 মানে হচ্ছে A কমপ্লিমেন্ট এন্ড B কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে আমার এই যে ঘরটা, এই ঘরটা আমার কোরসপন্ডিং টু আমরা কি লিখতে পারি? এই ঘরটা আমার কোরসপন্ডিং টু, এটা হলো আমার কোরসপন্ডিং টু স্যার M0। M0। এটা এটা কত? তারপরটা এটা স্যার হলো M1। M1। এটা হলো কোরসপন্ডিং টু M1।
এটা আমার করসপন্ডিং টু M2, ক্যাপিটাল M2, আর এটা আমার করসপন্ডিং টু ক্যাপিটাল M3। ঠিক আছে, এরকম করে আমরা ভাবতে পারবো। কখন না, যখন আমরা প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে করতে চাইবো, POS, প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে যখন আমরা করতে চাইবো। তবে জেনারেলি এটা আমরা ইউজ করবো না, আমি আগেই বলে রাখছি। আমরা যখনই ইউজ করবো আমরা চেষ্টা করবো যে মিন টার্মের সাপেক্ষেই করার, কারণ ওটা করতে গেলে অনেক ইজিয়ার হবে, ওটা করতে গেলে অনেক ইজিয়ার হবে। বলো। বুঝতে পারছি না, আরেকবার বলো, শোনা যাচ্ছে না ঠিক। এখানে M1 M2 টা কি করে আসছে ওইটাই বুঝতে পারছি না। এটা আগের দিন বলা হয়েছিল তো, এই যে M1 M2 এগুলো তো আমি আগের দিন বলেছিলাম। A আর B মানে এটা কি, আগের দিনের ক্লাসটার ভিডিওটা একটু দেখে নিও। এখানে আমি কিন্তু প্রোডাক্ট অফ সাম যখন লিখবো বলেছিলাম, যখন আমি দু রকম কনভেনশন হয়, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট আর একটা হয় প্রোডাক্ট অফ সাম। যখন আমরা সাম অফ প্রোডাক্ট আকারে লিখবো তখন আমাদেরকে ওই সামেশন অফ কি লিখতে হবে, সামেশন অফ ছোট হাতের এম গুলো। ঠিক আছে, ছোট হাতের যে এম সেগুলোকে আমি ব্র্যাকেটের ভেতরে এরকম করে করে লিখতে পারি, মানে M1 M2 M3 করে করে যেগুলো হয় সেগুলোকে আমরা এরকম করে করে এখানে লিখবো। আর যখন আমি প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে লিখবো তখন আমার এখানে সিম্বলটা ইউজ করতে হবে এরকম পাই এর মতো, দিয়ে ভেতরে কি লিখতে হবে, ওই বড় হাতের M0 M1 বড় হাতের M2 এই সব করে করে আমাকে লিখতে হবে। এগুলো যেগুলো থাকবে এই টার্মগুলো আমার এগুলো প্রোডাক্ট ফর্মে থাকবে, আর এই যে টার্মগুলো এরা হচ্ছে সাম ফর্মে থাকবে। তো M0 M1 M2 এগুলোর ভ্যালু কি করে এসেছিল আগের দিনের ক্লাসটা একবার দেখে নিও, ওখানে একদম ক্লিয়ারলি বলা আছে। 8টা যখন আমাদের এরকম নাম্বার ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম, 3টে ডিজিটের নাম্বারের ক্ষেত্রে আমরা বলেছিলাম M0 M1। তো এখানে দুটো যেহেতু ভ্যারিয়েবল, তো এখানে A আর B হচ্ছে, 3টে থাকলে A আর B আর C থাকবে, সেটাই। ঠিক আছে, এবার আমরা একটা 3 ভ্যারিয়েবলে যদি থাকে সেক্ষেত্রে আমরা কে ম্যাপটা কিভাবে আঁকবো, 3 ভ্যারিয়েবলে থাকলে কি করে লিখবো সেটা আমি দেখাই। আচ্ছা বলো দেখি। আর কিছু করবো না তো স্যার, এতটা পর্যন্ত রেখে দেবো? হ্যাঁ, এতটা পর্যন্ত আপাতত রাখো। আমি তোমাদেরকে এখনো বলিনি কি করে সিম্পলিফাই করতে হবে, ওটা আমি আসবো। ওটা আমি মেনলি 3 ভ্যারিয়েবলের ক্ষেত্রেই বলবো, তোমরা 2 ভ্যারিয়েবলটা নিজেরাও বুঝতে পারবে। আমি এখনো মানে কে ম্যাপ পুরোটা কিছু বলা হয়নি, জাস্ট আমি 3 ভ্যারিয়েবলটা একবার বলে নিই, তারপরে আমি সিম্পলিফিকেশন কি করে করে সেটা পরে বলছি। সিম্পলিফিকেশনটা আমি পরে বলছি। আচ্ছা বলো দেখি, 3টে ভ্যারিয়েবল আছে, 3টে ভ্যারিয়েবল থাকলে কটা সেল হবে? 8টা। 3টে ভ্যারিয়েবল হলে নাম্বার অফ স্যার, সেলস 8টা হবে। 8টা হবে। এবার এই 8টা সেলকে আমাকে লিখতে হবে, মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। ঠিক আছে, 8টা আমাকে দেখাতে হবে। এখন যেটা আমি কায়দাটা করব লিখবার জন্য, 8টা ঘর আমাকে বানাতে হবে। তো সেটা দেখো কিভাবে বানায়। দেখো হাসিরুল, তুমি বলছিলে এটাকে, আমার এখানে 3টে ভ্যারিয়েবল A B C, তাই তো, A B C 3টে ভ্যারিয়েবল। এবার তুমি চাইলে এটাকে এইদিকে লিখতে পারো আর BC-টাকে এইদিকে লিখতে পারো, কিন্তু সেটা করতে গেলে তোমার টেবিলটা এরকম দেখতে হবে না, বুঝেছো? 8টা ঘরকে তুমি আঁকবে, আমি ফার্স্টে দেখিয়ে দিই কিরকম আঁকতে হয় 8টা ঘরকে, তাহলে তুমি বুঝতে পারবে অন্যদিকে দেখালে কিরকম অসুবিধাটা হবে। আমার 8টা ঘর বানাতে হবে, তাহলে এরকম একটা বক্স নিলাম, 8টা খোপ বানাবো আমি। এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। ঠিক আছে, আমার A B C 3টে ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবল কটা? A B C। তাহলে আমি চাইলে এটাকে এদিকে দেখাই, এটাকে আমি এদিকে দেখাই, আর দুটো BC-টাকে, সারি 4টে কলম। হ্যাঁ মানে দুটো রো, 2 রো অ্যান্ড 4 কলমস। ঠিক আছে, 2 রোজ অ্যান্ড 4 কলম। তোমরা ম্যাট্রিক্স পড়েছো, দুটো রো এবং 4টি কলম যুক্ত একটা আমরা। দুটোই কম্বিনেশন হবে স্যার, 2 হ্যাঁ। রো 4 কলম আর 4 রো 2 হ্যাঁ, এবার সেটা করলে 4 কিরকম column, দেখতে 2 হতো, টেবিলটা দেখতে কিরকম হয়ে যেত, লম্বা লম্বি হতো। লম্বা লম্বি হতো, তোমার খাতায় আঁকাটাও অসুবিধা হয়ে যেত। ঠিক আছে, তো যে কারণে এইটাই ইউজ করা হয়, এটাকে ইউজ করাটাই ভালো। এখন তোমার 0 কি হবে, এর ভ্যালু, এর ভ্যালু কি কি হতে পারে? 0 হতে পারে, 0 আর 1। 0 আর 1 হতে পারে। এবার এই BC-র ভ্যালুটা কি কি হতে পারে বলো দেখি, তো 4টে কম্বিনেশন হবে। কি কি হতে পারে? 0 0 0 0 1 0 0 1 1 1 0 1 0 আর 1 1, এই 4টে হতে পারে। তো এবার আমি যেটা করব, এই গ্রে কোডের ব্যবহারটা এখানেই আছে। আমরা এই যে টেবিলটা যখন লিখবো তখন যদি আমরা এরকম চেঞ্জ হতে দিই, অ্যালাউ করি, মানে B আর C এদের ভ্যালুটাকে আমি এখানে লিখবো, তো 4টে ভ্যালুকে এখানে লিখবো। এই 4টে আমার
যে কলমের উপরের যে জায়গা সেখানে আমি 4টে ভ্যালুকে লিখবো। এবার সেখানে আমি যদি এরকম অ্যালাউ করি ভ্যারিয়েশন, একসঙ্গে দুটো ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কার্নো ম্যাপটাকে আমরা তখন বানাতে পারবো। স্যার ওই জন্য মানে ধরো- 1-1টাকে আগে লিখতে হবে। হ্যাঁ 1-1টাকে আগে লিখতে হবে, কারণ দেখো এখানে 0-0 আছে, প্রথমটা আমার 0-0 আছে, তারপরেরটা আমার কত আছে 0-1 আছে, মানে 0 থেকে 0 একটাই ভ্যারিয়েশন, সরি 0 থেকে 0 নো ভ্যারিয়েশন, 0 থেকে 1 একটা ডিজিট খালি ভ্যারি করলো। এখানে কি হলো 1 থেকে 1-0, এখানে দেখো এটাও ভ্যারি করে গেছে, এটাও ভ্যারি করে গেছে, তাহলে এই দুটোকে পরপর লিখলে কিন্তু হবে না। এবার এই যে নাম্বারটা আমি লিখেছি এটা কোন সিস্টেমে লিখেছি, এটা আমাদের বাইনারি সিস্টেমে, এটা ধরো আমার V1 আর এটা ধরো আমার B0 ফর এক্সাম্পল, তাহলে তার করসপন্ডিং G1 G0 কত হবে, গ্রে কোডে লিখলে G1 G0 কত হবে বলো? 0 0 প্রথমটা 0 থাকবে, প্রথমটা তো আমার 0 থাকবে নো ডাউট, এটা আমার 0ই থাকবে, তারপরটা 0 অর 0 XOR 0 মানে ওটাও 0ই থাকবে, তারপরটা কত 0 থাকলো, 0 XOR 1 মানে 1 হলো, তারপরটা কি হবে 1 হবে, তারপর 1 হবে। 1 হবে, তার করসপন্ডিং এটা 1 এর করসপন্ডিং 1 XOR 0 মানে এটা 1, তারপরটা 1টা 1 থাকলো, 1 XOR 1 মানে 0 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটা আমরা গ্রে কোডের ইকুইভ্যালেন্টলি আমরা কোনটা পেলাম, গ্রে কোড ইকুইভ্যালেন্ট আমার এইটা হয়ে গেল। আমরা কিন্তু এই তালিকাটাকে নেব, মানে আমরা যে লিখছি এটা আমরা বাইনারিতে লিখছি না, মানে আমরা বাইনারি কোডে লিখছি না, এটাকে আমরা গ্রে কোড অনুযায়ী লিখবো। ঠিক আছে, এই যে 4টে ঘর গ্রে কোড অনুযায়ী লিখবো, না হলে আমরা কে ম্যাপটাকে সলভ করতে পারবো না। তাহলে কি করতে হবে, প্রথম ঘরে কি লিখবো 0 0, 0 0 তারপরে ঘরে কি লিখবো 0 1 0 1, তারপরে ঘরে 1 1 দেখো তারপরে ঘরটাই এখানেই কায়দাটা, এখানেই ভুল হয়ে যায়, এখানে 1 1 লিখতে হবে, এখানে 1 1 তারপরে 1 0। 1 0। ঠিক আছে, স্যার এটা 2 বিট বলে চেঞ্জ হলো, আর এটা স্যার সিঙ্গেল বিট বলে এর কোনো চেঞ্জ হবে এতে না? এটাও অ্যাকচুয়ালি গ্রে কোডেই লিখছি, কিন্তু এতে তো আর 0 1 একটাই বিট, এটা তো আর কোনো চেঞ্জ হবে না, মানে এটাও অ্যাকচুয়ালি গ্রে কোডেই লিখছি, মানে এর আগেরটাও যেটা লিখেছিলাম না এগুলো গ্রে কোডেই ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এর যে গ্রে কোড এখানে তো 0 আর 1ই আছে, মানে এই যে আমরা লিখেছিলাম আগের যে টেবিলটা বানিয়েছিলাম ধরো 0 1 করে, এখানেও এগুলো কিন্তু গ্রে কোডেই আছে, কিন্তু একটা ধরো নাম্বার 0 তার গ্রে কোড কত হবে, তার গ্রে কোডও 0ই হবে, আবার ধরো একটা নাম্বার 1 তার করসপন্ডিং গ্রে কোড কত হবে 1ই হবে, মানে এটা তো একটা মাত্র সিঙ্গেল বিট, আর সিঙ্গেল বিট থাকলে কি, সিঙ্গেল বিট তো আমরা জানি যে একদম একদম ধারের যে বিটটা মোস্ট সিগনিফিকেন্ট বিটটাই বলতে পারো, এটা যদি সিঙ্গেল বিট থাকতো তাহলে কি আর চেঞ্জ হতো, কিন্তু দুটো করে বিট থাকলে তখনই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে 0 1 এটার কোনো চেঞ্জ করার দরকার নেই, যদিও এটাকেও গ্রে কোডেই ভাবতে পারো। এখন যদি আমার 4টে ভ্যারিয়েবল হয়ে যায় তখন কি করবো আমি সেটাও বলে দেবো, 4টে ভ্যারিয়েবল থাকলে কি করবো। আচ্ছা এবার এখানে দেখো এই যে 0 0 1, হ্যাঁ 0 0 1 মানে এটা কি বলতে পারি আমরা, 0 0 1 মানে এই ঘরটাকে আমরা কি M0 বলতে পারি, এটাকে Small আমরা m0 বলতে পারি স্মল m0, এটা করসপন্ডিং ঘর হচ্ছে স্মল m0, 0 0 0 তিনটেই 0, তাহলে এটা স্মল m0, তারপরটা 0 0 1 মানে কত, M1 হবে স্যার এটা। এটা m1 হবে, তারপরটা কত হবে, স্যার এটা 0 M3 হচ্ছে। এটা m3 হচ্ছে, মানে m1 এর পরে m3, তারপরটা কত হবে, M2 তারপরটা m2 হয়ে যাচ্ছে, তারপরটা কি হচ্ছে এটা 1 0 0 মানে স্যার M4 m4, তারপরটা কত হচ্ছে স্যার 1 0 1, 1 0 1 মানে কত 5, স্যার M5 m5, হ্যাঁ M5 1 1 1 মানে কত, 1 1 1 মানে 7, মানে এটা হয়ে যাচ্ছে M7 m7, তারপরটা কত হয়ে যাচ্ছে 1 1 0 মানে m6। ঠিক আছে, মানে এই কায়দাটা দেখো এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে এটা মাথায় থাকে যেন পরপর সিরিয়ালি হচ্ছে না, কিন্তু m0 m1 m3 তারপরে m2, আবার m4 m5 m7 m6, এইটা কিন্তু মাথায় থাকে, মাথায় রেখে করতে হবে কাজ। ঠিক আছে, এই যদি 4টে ভ্যারিয়েবল হতো তখন কি লিখতাম, 4টে ভ্যারিয়েবল হলে কটা সেল হতো বলো তো, 4 ভ্যারিয়েবলস হলে 2 to the power 4 স্যার। 16টা 16টা 4 ভ্যারিয়েবলস হলে 16টা সেল, টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 সেলস। এবার যদি আমার 16 নাম্বারস অফ সেল থাকে, সেখানেও আমাদেরকে এরকম বাইনারি আর ডেসিমেলের যে তালিকা 4 into 4 4 into 4 মানে সেখানে আমার 0 থেকে 15 পর্যন্ত ডেসিমেল নিয়ে কারবার হবে। ঠিক আছে, তো ওখানেও দেখো আমি এগুলো দেখিয়ে দিই, আমি ডাইরেক্ট কে ম্যাপটা এঁকে ফেলি, টেবিলটা রাখছি না, এখানে কটা সেল হবে 16টা সেল আমাকে দেখাতে হবে, মানে এরকম একটা আমি বক্স করব, এরকম একটা আমি বক্স করব,
বক্সটা তো ছোট হয়ে গেছে। এখন করতে হবে। 16টা ঘর আমাকে বানাতে হবে। আমি প্রথমে অর্ধেক করে দিই, 4টে ঘর হয়ে গেল। আবার অর্ধেক করে দিই, এখানেও অর্ধেক করে দিই, এখানেও অর্ধেক করে দিই, এদিকেও অর্ধেক করে দিই। তাহলে দেখো আমার 16টা ঘর তৈরি হয়ে গেল। এবার এই 16টা ঘরের মধ্যে আমাকে নাম্বারগুলোকে দেখাতে হবে। কোন কোন নাম্বারকে দেখাবো? 4টে হচ্ছে আমার এবি একদিকে দেখাবো আর সিডি একদিকে দেখাবো। এদিকে ধরো এবি কে দেখালাম আর ওদিকে ধরো আমি সিডি কে দেখালাম, ঠিক? আচ্ছা আমাকে বলো দেখি প্রথমে কি হবে। এটা হলো 0 0, তারপরটা কত? 0 1, 01 তারপরটা কত? 11 1 1 1 1, তারপরটা কত? 10 এখানে কত হবে? 00 তারপর 01 তারপর তারপরটা আবার 11 তারপর 1 1 1 1 তারপরে 1 0। এই দেখো এই কায়দাটা কিন্তু মনে রাখতে হবে। মানে কেন হচ্ছে? কারণ ওগুলোকে আমরা গ্রে কোডে লিখছি বলি। তাহলে আমার এই ঘরটা করেসপন্ডিং টু কি ঘর? ঘরগুলোকে বলো কোনটা কার করেসপন্ডিং। এই ঘরটা কি? 0 0 0 0 মানে কত? কত নাম্বার ঘর? এটাকে আমরা বলতে পারি M0 এটা হচ্ছে M0 এর ঘর। এটা কার ঘর? 0 0 0 1 মানে একদম মানে সেটা M1 নাম্বারটাকে করেসপন্ডিং তুমি ডেসিমেলে কনভার্ট করে দাও। M1 0 0 1 1 মানে কত? 1 1 মানে 3, M3। তারপরটা কত? M2 M2। তারপরটা কত? 0 0 0 1, M4 এটা হয়ে যাচ্ছে M4, M4। তারপরটা কত? M5, M5 M7 তারপর M7 M7। দেখো 0 1 1 1 মানে কত? 1 1 1, এখানে 0 1, এখানে 1 1 মানে 0 1 1 1। এটা এই 1 1 1 মানে কত? 7, তার মানে ওটাই হয়ে যাচ্ছে M7, ঠিক আছে? এই জন্য এটা M7। তারপরটা কত? 0 1 1 0, M6 that means M6। তারপরটা কি হবে? 1 1 0 0, M8 M8 নয়, এটা 1 1 0 0, 1 1 0 0 মানে কত? 1 1 0 0 স্যার 12 M12। তাহলে এটা হয়ে গেল M12। এটা হচ্ছে M12 এর ঘর। এখানেও একটা কায়দা আছে 4 ভ্যারিয়েবলের ক্ষেত্রে। এটা হচ্ছে M12। তারপরটা কত? 1 1 0 1, 1 1 0 1 মানে কত? 13 স্যার 13, M13। তারপরটা কত? M13 স্যার। তারপরেরটা এটা কত? 1 1 1 1, স্যার M15 স্যার M14 হ্যাঁ না 14 নয়, 1 1 1 এবার মানে কত? M15 স্যার হচ্ছে M15 এটা হলো M15। 12 3 তারপরটা 15 কত? স্যার 15। 1 1 1 0, 1 1 1 0 মানে কত? 14। এটা কত 12 তাহলে? 2 14 স্যার। এটা হচ্ছে M14, ঠিক আছে? তারপরটা বলো এটা কত হবে? 1 0 0 0, এটা হলো 1 M8 1 0 0 0 মানে হচ্ছে 8, এটা হচ্ছে M8। এটা হলো M8 এর ঘর। তারপরের ঘরটা কত? 1 0 0 1, M9 এটা হচ্ছে M9 M9। তারপরটা হচ্ছে 1 0 1 1, 1 0 1 1, M11 M11 স্যার। M11 1 0 1 1। দেখো তোমরা মানে মনে রাখার কিছু নেই, এগুলো খালি দেখে নেবে। 1 0 1 1 কনভার্ট করে ভেবে নেবে কত হচ্ছে। তো M11। তারপরটা 1 0 1 0 মানে কত? স্যার M10 8 প্লাস 2 মানে হচ্ছে M10 10, M10। ঠিক আছে? তাহলে বুঝে গেলে 16 মানে যদি থাকে সেলস থাকে, অর্থাৎ 4টি ভ্যারিয়েবল যদি থাকে, তখন আমাদের করেসপন্ডিং কোন ঘরে কাকে বসাতে হবে। বুঝা গেল তো? এই ব্যাপারটা দেখো সবাই কিন্তু বুঝতে হবে। এই ভ্যারিয়েবলের ব্যাপারটা না বুঝতে পারলে কিন্তু করতে পারবে না। 4 ভ্যারিয়েবলের এটা একটু একটু আছে, আচ্ছা, মানে এই কায়দাটা এখানে মনে রাখতে হবে। 4 করে যোগ হচ্ছে, তারপর 8 যোগ হচ্ছে, তারপর আবার 4 বিয়োগ হচ্ছে। না ওই রকম ভাবে মনে রেখো না, ওই রকম ভাবে মনে রেখো না। আমি যেটা মনে রাখার কায়দাটা বললাম তোমাদেরকে, কিভাবে মনে রাখবে। এই ঘরগুলোকে নেবে, এদিকে 0 0 0 1 1 1 1 0, এদিকে 0 0 0 1 1 1 1 0। ঠিক আছে? তুমি এই যে নাম্বারটা, এই ঘরের করেসপন্ডিং ডিজিটটা কত বলো? 0 0 0 0। তুমি সেটাকে ডিজিটালে কনভার্ট করো। সরি, ডিজিটাল নয়, ডেসিমেলে কনভার্ট করো। ডেসিমেলে নিয়ে যাও, দিয়ে যা ডেসিমেল ভ্যালু পাবে ছোট হাতের M লিখে সেই ডেসিমেলটাকে লিখে দাও। এই কায়দা মনে রাখো, ঠিক আছে? এভাবে মনে রাখতে গিয়ে কত যোগ হচ্ছে এসব করতে গিয়ে ভুলে যেতে পারো, ভুলও হয়ে যেতে পারে। তার জন্য এই কায়দাটা মনে রাখো, প্রত্যেকটা ঘরের করেসপন্ডিং ডেসিমেল কত হচ্ছে আমি বার করে নেবো, দিয়ে যা ডেসিমেল হবে M এর ছোট হাতের M লিখে তার সাফিক্স ওটা দিয়ে দেবো। এই কায়দাই করবো, ঠিক আছে? তাহলে 16 ভ্যারিয়েবল মানে 16 যদি সেলস থাকে তাহলে এরকম দেখতে হবে। 8টা যদি থাকে সেলস
মানে 3টে ভ্যারিয়েবলের ক্ষেত্রে তখন আমার দেখতে কিরকম হবে, এইরকমটা দেখতে হবে। আর যদি 4টে সেলস থাকে তার জন্য তো এরকম হবে। এই হয়ে গেল আমাদের কে ম্যাপের মানে কিরকম হবে। এবার কে ম্যাপের ভেতরে লিখবো কি, মানে কোন ঘরে 1 লিখবো, কোন ঘরে 0 লিখবো, তারও কিছু কায়দা আছে। ঠিক আছে, তারও কিছু কায়দা আছে। মানে যে ভ্যালু, যে ঘরগুলো 1 থাকবে, 1 কোন কোন ঘরগুলো থাকে বলো দেখি। মানে তোমার যে কোনো একটা এক্সপ্রেশন যদি তোমাকে বলে দেয়, ধরো একটা এক্সপ্রেশন আমি 3 ভ্যারিয়েবলের ক্ষেত্রে কনসিডার করি, একটা এক্সপ্রেশন ফর এক্সাম্পল, ধরো তোমাকে একটা এরকম এক্সপ্রেশন বলে দিল, সাপোজ f ইকুয়াল টু বলে দিল, f ইকুয়াল টু ধরো তোমাদের বলে দিল a b c complement or a b complement c or a complement b complement c or a b c, এরকম ধরে একটা তোমাকে এক্সপ্রেশন বলে দিল, বুলিয়ান এক্সপ্রেশন। এই বুলিয়ান এক্সপ্রেশনে কটা ঘর আছে, মানে কটা ভ্যারিয়েবল আছে? এই বুলিয়ান এক্সপ্রেশনে তিনটে ভ্যারিয়েবল আছে। এবার তুমি চাইলে এটাকে কিভাবে সলভ করতে পারো, তোমার যে সে আগে রুল শিখিয়েছিলাম, কমন নাও, কমন নিয়ে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করে করে করো, বা যে আরো যে বিভিন্ন সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে করে করতে পারো। কিন্তু তা না করে তুমি যদি এটাকে কে ম্যাপ দিয়ে করো, সেটাও কিন্তু করা যায়। তাহলে এখানে আমার যে কে ম্যাপটা হবে, কতগুলো সেল থাকবে তাতে? 8টা। হলো 8টা সেল থাকবে, যেহেতু 3টে ভ্যারিয়েবল 2 টু দি পাওয়ার 3 মানে 8টা সেল। তাহলে 8টা সেলের কে ম্যাপ আমি ফার্স্টে আঁকবো, দিয়ে ওটাকে সলভ করার চেষ্টা করবো। তাহলে 8টা সেল নেব আমি। এটা ধরো আমি এ নিলাম, আর বি সিটাকে আমি ওইদিকে নিলাম। ধরো আমার ভ্যালুগুলো আমি বসাবো এখানে, আমার হচ্ছে 0 এটা, এটা ধরো 1, এটা হলো 0 0, এটা 0 1, এটা হলো 1 1, আর এটা হলো 1 0। ঠিক আছে, এবার আমার কোন কোন খোপে বসবে বলো দেখি, কোন কোন খোপগুলোতে ভ্যালু আছে। এই এ বি সি কমপ্লিমেন্ট মানে কি? এ বি সি কমপ্লিমেন্ট মানে 1 1 0, 1 1 0 মানে কত? এ বি সি কমপ্লিমেন্ট মানেটা কি বলো? আমি এদিকে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, এ বি সি কমপ্লিমেন্ট মানে শেষের ঘরটাতে একবারে নিচের দিকে শেষের ঘরটায়। এ বি সি কমপ্লিমেন্ট মানেটা কি? 0 0, না সরি, স্যার স্যার একদম রাইট সাইড নিচের কর্নারে স্যার। ঠিক, একদম ঠিকই বলেছো। কিন্তু কি করে হলো এটা? এটা মানে কত? এ বি সি মানে হচ্ছে 1 1 0, 1 1 0 মানে কত? 110 স্যার। 1 1 0 মানে হচ্ছে আমার 6, এর ডেসিমেল কত? ইকুইভ্যালেন্ট 4 প্লাস 2 মানে 6। তার মানে এটার সাফিক্স আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে m6, m6। তাহলে 1 1 0 মানে কোন ঘরটা? এই ঘরটা। এই ঘরে আমি কি বসাবো? যে ভ্যালুগুলো আমার দেওয়া থাকবে, এক্সপ্রেশনে যে ভ্যালুগুলো আছে, সেই ঘরগুলোতে আমি 1 বসাবো, সেই ঘরগুলোতে আমি 1 বসাবো। তাহলে আমি এই ঘরে 1 বসিয়ে দিলাম। কেন বসালাম বুঝতে পেরেছো তো? 1 1 0 মানে এইটা, এটা 1 1 0, তার মানে এই ঘরটাই 1 1 0 এর ঘর, এখানে 1 আছে মানে 1 বসালাম। নেক্সট হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, সরি, এ বি কমপ্লিমেন্ট সি মানে কোনটা? এ বি কমপ্লিমেন্ট সি মানে কত? 1 0 1, নিচের দিক থেকে 2 নাম্বার একটা। এইটা, এই ঘরটাতে আমি 1 বসাবো। আর কোথায় 1 বসাবো? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি মানে কি? 0 0 1, 0 0 1 কোন ঘরটায় আছে? মানে স্যার উপর থেকে 2 সেকেন্ড নাম্বার। কোন নাম্বার? এই ঘরটাতে, এই ঘরটাতে 0 0 1 আছে, এটাতে আমি 1 বসাবো। আর কোথায় বসাবো? আর কোথায় 1 বসাবো? আচ্ছা M7 এ স্যার 1 বসবে। M7 এ বসাবো। কেন কি? এটা 1 1 1, কোথায় 1 1 1? এটা 1, আর এই 1 1 মানে এই ঘরটাতে আমি 1 বসাবো। ঠিক আছে, তাহলে এই ঘরগুলো আমার 1 হয়ে গেল। আর বাকি ঘরগুলো কিছু নেই মানে কি? কিছু নেই মানে 0 আছে, কিছু নেই মানে 0 আছে, এগুলো তো 0। এটা 0, এটা নেই মানে এটা 0, এটা 0, এটাও 0। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কে এটা ম্যাপটা। করতে গেলে স্যার বাই ডিফল্ট ভ্যালুগুলো স্যার মানে পোস্টের স্যার বাই ডিফল্ট ভ্যালুগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার হচ্ছে এটাকে সিম্পলিফাই করা যায়। হ্যাঁ, কে ম্যাপকে সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করার কায়দাটা হচ্ছে, যেখানেই যেখানে আমি পেয়ার ফর্ম করার চেষ্টা করব, আমি কি চেষ্টা করব? প্রথমে আমি চেষ্টা করব, যদি আমার 8টা 1 হয়ে যায়, ধরো এরকম একটা ঘর লিখছি,
ধরো একটা আমার 16 সেল যে ছিল ওখানটায় দেখিয়ে দিই। আমি চেষ্টা করব সব থেকে বেশি সংখ্যক ওয়ানকে নিয়ে একটা ফর্ম করার, ঠিক আছে, একটা গ্রুপ ফর্ম করার আমরা চেষ্টা করব। এখন যদি আমার এখানে তো জায়গাই নেই, আচ্ছা পরের কথা একটা দেখায়। এটা ধরো একটা আমার 16 সেল কে-ম্যাপ, 16 সেল কে-ম্যাপ যদি হয় আমার এরকম, কে-ম্যাপের এদিকে কিছু লেখা থাকবে, সেই লেখায় আমি গেলাম। ধরো আমার সবগুলোই ওয়ান হয়ে গেছে, এই সব ওয়ান, সব ওয়ান, ঠিক আছে, সবগুলোই ওয়ান আছে, সবগুলো ঘরেই ওয়ান আছে। তখন আমি কি করবো জানো, সবগুলো ওয়ানকে নিয়ে একটা আমার বক্স বানিয়ে দেবো, এই সব ওয়ানগুলোকে নিয়ে একটা বক্স করে দেবো, সব ওয়ানগুলোকে নিয়ে আমি একটা সিঙ্গেল বক্স করে দিতে পারি। তখন এই এক্সপ্রেশনের ভ্যালু কত হবে জানো, এর রেজাল্ট কত হবে, মানে যে আউটপুট এফ যেটা হবে, মানে যদি এখানে কিছু থাকে, এখানে যদি এবি থাকে, এখানে যদি সিডি থাকে, দিয়ে একটা কিছু হবে তো, যেটা এফ ইকুয়াল টু আমি লিখে দেবো ওয়ান, কোনো ডাউট নেই। এরকম যদি 16টাই ওয়ান হয়ে যায় কোনো ডাউট নেই, এটার ভ্যালু ফাইনাল রেজাল্ট হলো ওয়ান, আমি আর কিচ্ছু করবো না। কিন্তু সবসময় এটা হবেও না। ধরো আমার এরকম হয়েছে 16টা ওয়ান হয়নি, 8খানা ওয়ান এরকম হয়েছে, বাকিগুলো অন্য কিছু আছে, তখন আমি এই 8টা ওয়ানকে নিয়ে একটা গ্রুপ ফরমেশন করতে পারি, ঠিক আছে, এরকম একটা 8টা ওয়ানকে নিয়ে আমি একটা গ্রুপ করতে পারি। এই গ্রুপটাকে কি বলা হয়, 8খানা ওয়ানকে নিয়ে আমি যদি এরকম গ্রুপ ফরমেশন করতে পারি, তার নাম হচ্ছে অক্টেট, ঠিক আছে। ঠিক আছে, 8খানা ওয়ানকে নিয়ে আমরা কি ফর্ম করতে পারি, এটা একটা অক্টেট ফর্ম করবো। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, এরকম ধরো আমার 8খানা ওয়ান হয়ে গেছে, এখানে আমি সিম্পলিফাই করতে চাই, আমি কি করব, এখানে আমার কে আছে, এবি আছে এই বরাবর, আর এই বরাবর আমার কে আছে, সিডি আছে। তাহলে এটার ভ্যালু কত, 0 0, তারপরে ভ্যালু কত 0 1, তারপরে ভ্যালু কত 1 1, তারপরে ভ্যালু কত 1 0, এটার ভ্যালু কত 0 0 0 1 1 1 1 0। আমি যেটা করব, আমি একটা কায়দা বলে দিই, যে এই দুটোর ঘরের মধ্যে যেগুলোকে নিয়ে আমার ওয়ান আছে, সেই ওয়ানগুলোর মধ্যে কমন কে আছে বলে দেখি, এই সবগুলো ঘরের মধ্যে কমন কে আছে, কমন কাউকে দেখতে পাচ্ছ? সবগুলো ঘরের মধ্যে কমন মানে? মানে ধরো এইটার ক্ষেত্রেও আমি যতগুলো এখানে ডিজিট আছে, এটা একটা ডিজিট, বা এই একটা ডিজিট, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা এটা টোটাল 8খানাকে নিয়ে আমি একটা গ্রুপ বানিয়েছি, তো এটাকে বলা হচ্ছে অক্টেট, যেহেতু 8টাকে নিয়ে বানিয়েছি। এবার দেখো এই সব 0 8টার 0 ক্ষেত্রে 0 1, কে কমন আছে বলে দেখি। 0 0 আর 0 1 এর ঘরটা আছে। আমি বলি দাঁড়াও, আমি এক করে আমি সবকটাকে লিখেই দিই, আমি কায়দাটা বলেই দিই। ধরো আমি সবগুলোর কোরেসপন্ডিং নাম্বারগুলো লিখছি, হ্যাঁ, বাইনারি নাম্বারগুলো লিখছি। এই ওয়ানটার কোরেসপন্ডিং কি নাম্বার আছে, 0 0 0 0 আছে, তো 0 0 0 0 আছে। তারপরেরটার কোরেসপন্ডিং কে আছে, এটার কোরেসপন্ডিং কে আছে, 0 0 0 1, 0 0 0 1। তারপরেরটার কোরেসপন্ডিং কে আছে, 0 0 1 1, 0 0 1 1। তারপরেরটা 0 0 0 1 0, 0 1 0। তারপরেরটার কোরেসপন্ডিং কে আছে, 0 1 0 0। তারপরেরটার কোরেসপন্ডিং কে আছে, 0 1 0 1 0 1 0 1। বেশ, তারপরে কোরেসপন্ডিং কে আছে, 0 1 1 1 0 1 1 1 1 1 1। আর কে আছে তারপরে, 0 1 1 0 0 1 1 0। তাহলে দেখো এই যে সবকটা লিখলাম, এগুলোর মধ্যে কমন কিছু দেখতে পাচ্ছ, কোনটা কোন একটা পার্টিকুলার জিনিস কমন আছে। দেখো এই জিরোটা সবগুলোতে আছে, সবগুলোর মধ্যে প্রথম যে বিটটা সেটা কিন্তু 0 আছে সবগুলোর মধ্যে, কোনো সন্দেহ আছে? সবগুলোরই প্রথমে 0 ছিল না, আমি কেটে দিলাম ওই জন্য। দেখো সবগুলোরই প্রথমে এই যে বিটটা, মানে যেটা একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবগুলোর ক্ষেত্রেই 0, সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে এটা মোস্ট সিগনিফিক্যান্ট যে ভ্যালু সেটা হচ্ছে 0 আছে। তার মানেটা কি, এটা কার কোরেসপন্ডিং, এটা মানে কি, এই ঘরটা কেটে যাওয়া মানে এটা কি,
এটা হচ্ছে এ স্যার M7 পর্যন্ত ভ্যালু যাবে, হ্যাঁ M7 পর্যন্ত ভ্যালুটা যাবে ওইটা তো স্যার M7 M হ্যাঁ হ্যাঁ আমি লিখলাম তো M7 পর্যন্তই লিখেছি। তো দেখো আমি যেটা বলছি যে এইগুলোর মধ্যে আমার কমন হচ্ছেটাকে, এইটা কমন, এই বিটটা আমার কমন আছে। তার মানে আমার এই বিটটা কার সাপেক্ষে লিখেছিলাম, এটা অ্যাকচুয়ালি কি, মানে এটাকে তো আমি এরকমও লিখতে পারতাম না, এটাকে আমি এখন 0 0 করে লিখেছি তাই, তা না করে যদি না লিখতাম তাহলে মনে হয় বুঝতে আরো সুবিধা হতো তোমাদের। তো আমি এটাকে ওই বিটগুলোর সাপেক্ষে লিখি। এটাকে আমি কি লিখতে পারি, 0 0 0 0 মানে এ কমপ্লিট, আমি ধরো প্রোডাক্ট অফ সাম ফরম্যাটেই লিখছি, না সরি সাম অফ প্রোডাক্ট, সাম অফ এসওপি ফর্মেই লিখছি। এ কমপ্লিমেন্ট ফার্স্টের বিটটার করেসপন্ডিং বলো, এই ওয়ানটার করেসপন্ডিং এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি অ্যান্ড সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট, এটা লিখতে পারি। তারপরেরটার সাপেক্ষে কি লিখতে পারি, এ তাহলে কমপ্লিমেন্ট, স্যার সবগুলো থেকে A কমপ্লিমেন্ট কমন যাচ্ছে। সেটাই আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ডি, এটা আমি লিখতে পারি। তারপরেরটা কত, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ডি, তারপরটা কত, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট B complement সি ডি কমপ্লিমেন্ট, সি তারপরটা কত, তারপরটা কত, এ কমপ্লিমেন্ট বি B সি C কমপ্লিমেন্ট complement কমপ্লিমেন্ট D complement তারপরটা কত, এ কমপ্লিমেন্ট A complement বি সি C D complement সি ডি কমপ্লিমেন্ট কি লিখছি, সি ডি কমপ্লিমেন্ট না সি কমপ্লিমেন্ট না স্যার D হবে সি কমপ্লিমেন্ট ডি, তারপরটা কত, এ কমপ্লিমেন্ট বি সি ডি, সি তারপরটা কত, এ কমপ্লিমেন্ট বি সি ডি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে একটা জিনিস কমন চলে যাচ্ছে, কমনটা কি, এ কমপ্লিমেন্ট, এ একদম সবের মধ্যে আছে, এ কমপ্লিমেন্ট আছে। তাহলে এই ফাইনাল যেটা এই 8টাকে নিয়ে যে গ্রুপ হয়েছে, এদের সিম্পলিফাইড ফর্মুলা কত হবে জানো, এর সিম্পলিফাইড রেজাল্ট হবে এ কমপ্লিমেন্ট। এই এতটা একটা বড় জিনিস, এটাকে না হলে তোমাকে এতগুলোকে যোগ করতে হতো, এই এতগুলো নাম্বারকে তুমি যোগ করতে তো, এমনি বুলিয়ান এক্সপ্রেশন হলে কি করতে, তোমাকে যদি এরকম কে ম্যাপ দিয়ে দিত, তুমি এই এত কটা বুলিয়ান এক্সপ্রেশনকে যোগ করতে, অর করতে সবগুলোর মধ্যে, দিয়ে তুমি সিম্পলিফাই করতে, দিয়ে রেজাল্ট কত পেতে, এ কমপ্লিমেন্টই পেতে। কিন্তু আমি অত কিছু করবোই না, আমি যখন এটা এই কে ম্যাপের রুলটা জানি, এই এতগুলোর যে ভ্যালু আছে 1, এতগুলো যে আমার মানে M1 এর এক্সপ্রেশনে আছে, এম এর এক্সপ্রেশন যেগুলো হয় না, মানে এটাকে তোমার এমনি ভাবে তো লিখতে পারে, এফ ইকুয়াল টু তোমাকে কোশ্চেনে হয়তো দিয়ে দিল ফর এক্সাম্পল 0, মানে ওই চিহ্নটা দিয়ে দিল আর কি, এরকম করে লিখে দিল, ধরো সামেশন অফ 0 1 2 3 4 5, এটা 4, হ্যাঁ এটা 4 5 6 7, ধরো এরকমটা দিয়ে দিল। তাহলে তার সাপেক্ষে তুমি কে ম্যাপটা লাগবে, নাহলে তোমাকে সলভ করতে হতো, তোমাকে সবগুলো লিখে লিখে সলভ করতে হতো, সব M0 এর ভ্যালু লিখতে, M1 এর ভ্যালু লিখতে, M2 এর ভ্যালু লিখে, আইদার তুমি এরকম যোগ করো, যোগ করে সলভ করো, অথবা তুমি অল্টারনেট আমার কায়দাটা নাও, এই কে ম্যাপ লেখো, কে ম্যাপ লিখে যেগুলো যেগুলো ঘর বলেছে সেই সেই খোপে তুমি 1 বসিয়ে দাও, 1 বসিয়ে এরকম একটা অক্টেট বানিয়ে দাও, অক্টেট বানিয়ে তাদের ফাইনাল রেজাল্ট কত আসবে আমি কি বললাম, এইভাবে কমন নিয়ে কেটে দাও, যে ঘরটা কাটা যাচ্ছে সেটার রেজাল্ট কত, এ কমপ্লিমেন্ট। তাহলে এটার ফাইনাল রেজাল্ট হলো এ কমপ্লিমেন্ট। এত কিছু আমার করতেই হলো না, এটাকে সিম্পলিফাই করে ভাঙার কোনো দরকারই পড়লো না, আমি জাস্ট কে ম্যাপটা লিখলাম, কে ম্যাপের মধ্যে গ্রুপ ফরমেশন করে অক্টেট বানিয়ে ফেললাম, তখন আমার ওটা রেজাল্ট এ কমপ্লিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হলো অক্টেট। 8টা 1কে নিয়ে আমার একটা গ্রুপ ফরমেশন হলে তাকে বলা হয় অক্টেট। এবার তুমি সবসময় অক্টেট পাবে না। স্যার মানে একগুলোকে স্যার এমনি সিকোয়েন্সে থাকবে না, মানে যে কোনো 8টা ঘরে হ্যাঁ হ্যাঁ ওয়ান থাকতে পারে? সিকোয়েন্সে না, যে কোনো 8টা ঘরে হবে না, আমি বলে দিচ্ছি। 8টা 1কে কিন্তু এক কাছে থাকতে হবে। কিভাবে অক্টেট হয় সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমার 1 এতগুলো নিয়ে অক্টেট হয়েছিল, এখন 8খানা আমাকে 1 দেখাতে হবে। এবার আমি 8খানা 1কে কোথায় দেখাবো, 8খানা 1 8খানা 1কে আমি কোথায় দেখাতে চাই, 8খানা 1 ধরো আমার এখানে আছে, কোনো মানে নেই যে আমার এক কাছেই হতে হবে, এটা 1 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 এটা 1, এদেরকে নিয়ে আমরা কি করতে পারি, এদেরকে নিয়েও আমি একটা অক্টেট বানিয়ে ফেলতে পারি, এই 8টাকে নিয়েও আমি অক্টেট বানিয়ে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই, যেরকম থাকবে তোমার এটাকে নিয়ে অক্টেট বানানো যায়।
আবার ধরো তোমার এরকম নেই, বুঝতে পারছো তো? যে কোনো 8টা 1 কিন্তু এক কাছে থাকতে হবে, আইদার এক কাছে থাকবে, এরকম হলেও হবে, অথবা আরেকভাবেও হতে পারে। মানে এটা তো বুঝতেই পারলে কিভাবে অক্টেট হচ্ছে। আরেকটা ধরো আমার এরকম আছে, এরকম আছে, এখানে হলো 8খানা 1 কাছাকাছি হচ্ছে, এখানে হলেও কি 8খানা 1 কাছাকাছি হচ্ছে, তো এক কাছে হচ্ছে, আমাদের একসাথে হতে হবে তো। একসাথে হতে হবে, মানে এই এদেরকে নিয়ে তুমি একটা অক্টেট বানিয়ে ফেলতে পারবে। আবার ধরো এরকম নেই, ধরো তোমার এইখানে আছে 4টে 1, 1 2 3 4, আবার তলাতে 4টে 1 আছে 1 2 3 4। তাহলে তুমি কি করতে পারো, মানে এটাকে যদি ফোল্ড করো, মানে এটা ধরো একটা কাগজে আছে লিখেছো, কাগজটাকে যদি ভাঁজ করো, তাহলে তুমি কি করবে? তাহলে কাগজটাকে ভাঁজ করলে কি দেখবে? এই যে 4টে ওটা 1, জোড়া লেগে যাবে। এই 4টে 1 আর এই নিচের 4টে 1 এরা এক কাছে চলে আসবে। তাহলে এদেরকে নিয়ে আমি কি বলতে পারি? এরা একটা অক্টেট ফরমেশন করেছে, বোঝা গেল? মানে একদম উপরে 4টে নিচে 4টে যদি এরকম থাকে, তখন তুমি এদেরকে ভাঁজ করলেই পেয়ে যাবে। তাহলে এরাও একটা কি ফর্ম করেছে? অক্টেট ফর্ম করেছে। আবার ধরো এরকম আছে, শুধু ওইদিকে থাকলেই নয়, ধরো এখানে 4টে 1 আছে, এখানে 4টে 1 আছে, আবার এখানে 4টে 1 আছে। এদেরকে যদি তুমি ভাঁজ করো, তুমি যদি এদিক থেকে একটা ভাঁজ করো, এদিক থেকে এটাকে 4টেকে নিয়ে ভাঁজ করে দাও, এদিকে থেকে 4টেকে নিয়ে ভাঁজ করে দাও, তাহলে কি হবে? এটা 8টা 1 এক কাছে চলে আসবে, তখন এরা কি ফর্ম করবে? একটা অক্টেট ফর্ম করবে, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয়, ধরো এখানে 4টে 1 আছে, আবার এখানে 4টে 1 আছে, এরা কি অক্টেট ফর্ম করবে? এরা কি এক কাছে আছে? এরা কিন্তু এক কাছে নেই, কাছাকাছি করবে না। থাকতে হবে, এরা কিন্তু অক্টেট ফর্ম করবে না। কিন্তু এরা আরেকটা জিনিস ফর্ম করবে, 4টে 1 যদি এক জায়গায় থাকে, তাদেরকে নিয়েও আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি। 4টে 1কে নিয়ে যে গঠিত গ্রুপ তৈরি হচ্ছে, ধরো এই 4টে 1, এদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করতে পারি। এই যে 4টে 1, এই 4টে 1কে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করতে পারি। এই যে 4টে 1 নিয়ে গঠিত গ্রুপ, এদেরকে বলা হয় কোয়াড। কি বলা হয়? কোয়াড, বুঝে গেল? 4টে 1 যদি এক কাছে থাকে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা যায়, তাকে বলা যায় কোয়াড। এবার 4টে 1 এরকমই যে থাকতে হবে তার কোনো মানে নেই। এখানে আমি দেখালাম 4টে 1 আছে, আবার তোমাকে আরো এক্সাম্পল দেখাই। এই ধরো 4টে 1 এরকমও আছে, এরকম 4টে 1 আছে, এদেরকে নিয়ে আমি কি তৈরি করতে পারি? এই 4টে 1কে নিয়ে কি তৈরি হবে? একটা এরকম একটা কোয়াড তৈরি হবে। এটাকে সিম্পলিফাই করতে পারবে? এটা যে আমি কোয়াডটা লিখেছি, এটাকে যদি সিম্পলিফাই করতে চাই, এটা ধরো এবি আছে এদিকে, এদিকে ধরো আমাদের সিডি আছে, এটা ধরো আমার 0 0, এটা ধরো 0 1, এটা 1 1, এটা 1 0, এটা আমার 0 0 0 1 1 1 1 0। এদেরকে নিয়ে আমি কি তৈরি করতে পারি? এটা 4টেকে নিয়ে আমি কোয়াড তৈরি করেছি, তাই তো? 4টেকে নিয়ে আমি কোয়াড তৈরি করেছি। আচ্ছা, আমি ক্লাসটা আজকে একটু টানছি, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের এরপরে কি ক্লাস আছে আজকে 11টা থেকে? মনে তো হয় না স্যার। না স্যার, আজকে স্যার নাইনি বিকেএস স্যার যদি নেন তো দুপুর বেলা নিতে পারেন 2:30 থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আজকে একটু টানছি, কারণ এর পরে থেকে তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, ওটাতে আমাদের থাকতে হবে। তো তোমাদের ক্লাসগুলো কয়েকদিন হবে না, আমি এটা একটু বলে দিই কেন একটা, ঠিক আছে? এখন এই যে 4টে 1কে নিয়ে আমার যে গ্রুপ তৈরি স্যার হচ্ছে, কেন হবে না? পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, তো সেই পরীক্ষাটা আমাদেরকে থাকতে হবে, ঠিক আছে? পরীক্ষা কন্ডাকশনের স্যার ডিকে স্যার তো বললো যে আমাদের সে ক্লাস পরীক্ষা পোস্টপোন চললো। দিয়ে দেখলাম তো স্যার। না না, ওটা পরে ডিসাইডেড হয়েছে, ওটা মনে হয় তোমাদের ইয়ে হয়, ওটা পরে ডিসিশন হয়েছে আর কি। ঠিক আছে, ওটা আমরা পরে ডিসকাস স্যার বলছেন বলে স্যার পরীক্ষা তো স্যার পোস্টপোন হয়েছে স্যার। ওটা আজকের পরীক্ষাটা কেন, ওটা আজকেরটা, বাকি সব সেম এটা থাকছে, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, আমি এটা পরে ডিসকাস করছি। বাকিগুলো সেম টু সেম হবে। হ্যাঁ, বাকিগুলো সেম ডেটেই হবে। দেখো স্যার এখানে আমার ওইখানেও স্যার ফার্স্ট বিটটা স্যার কমন থাকছে। কমন কে থাকছে দেখো, তুমি লিখে ফেলো এটা। ফার্স্টে, না লিখে ফেলো ফার্স্টে কি আছে, এই 1 এর করেসপন্ডিং কি আছে? 1টার 0 করেসপন্ডিং 0 0 0 0 0 0, মানে এটা কি লিখতে পারো তুমি? a কমপ্লিমেন্ট, b কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, বি d কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তারপরেরটাকে কি লিখতে পারো? এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, ডি। c কমপ্লিমেন্ট d। তারপরটা কি লিখতে পারো? এ কমপ্লিমেন্ট বি সি তারপরটা কমপ্লিমেন্ট ডি এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, বি সি কমপ্লিমেন্ট, ডি তারপরটা কি লিখতে কমপ্লিমেন্ট। পারো? এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট ডি। কমপ্লিমেন্ট বি, হ্যাঁ, সি কমপ্লিমেন্ট ডি। আচ্ছা, এবার আমাকে বলো এদের মধ্যে কমন কোন কোনগুলো যাচ্ছে? এ কমপ্লিমেন্ট।
আর সি আর কিছু কমপ্লিমেন্ট common আর ডি যাচ্ছে না? কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কমন যাচ্ছে আর সি কমপ্লিমেন্টটা কমন যাচ্ছে। ডি আচ্ছা। কমপ্লিমেন্ট কোথায় কমন যাচ্ছে? ডি কমপ্লিমেন্ট তো হচ্ছে না, এখানে ডি কমপ্লিমেন্ট আছে, এখানে ডি আছে, কমন তো যাচ্ছে না। এটা কমন যাচ্ছে কি? কমন যেতে গেলে চারটেকে সেম হতে হবে। দেখো এটা চারটে সেম আছে, চারটে এ কমপ্লিমেন্ট আছে বলে এটা সেম হচ্ছে, এটা চারটে সি কমপ্লিমেন্ট আছে বলে এটা সেম হচ্ছে, কিন্তু এই বিটা তো সেম হচ্ছে না। একটা বি কমপ্লিমেন্ট আবার বি দুটো আলাদা হলো না। এখানে ডি কমপ্লিমেন্ট ডি আলাদা তো, সেম তো নয়। তাহলে এখান থেকে রেজাল্টেন্ট কি হবে? এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট হবে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট সি সি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, এরকম হবে। বুঝা গেল? তাহলে অক্টেট ফর্ম করতে গেলেও যেরকম কোয়াড ফর্ম করেও সেরকম করা যায়। তাহলে এই যে কোয়াড গুলো আমি বললাম যে চারটে ওয়ানকে কিন্তু কাছাকাছির মধ্যে থাকতে হবে, যেরকম এখানে আছে চারটে ওয়ান এরকম পরপর যদি থাকতো একদম সিরিয়ালি, তাহলেও কোয়াড হতো। এরকম সিরিয়ালি থাকলে কোয়াড হয়ে যাবে। সে র বরাবর বা কলম বরাবর। হ্যাঁ, মানে ধরো এরকমও সিরিয়ালি আছে, এরাও যদি সিরিয়ালি আছে কোয়াড তৈরি হয়ে যাবে। এইরকম যদি স্যার থাকে তাহলে রেজাল্টটা কি হবে? যেটা পেলাম সেটা স্যার গোটা সেলটার জন্য না শুধু স্যার কোয়ার্টের জন্য? ওই কোয়াডটার জন্য। যদি মানে আরো যদি কিছু না থাকে তাহলে ওটাই রেজাল্ট, বাকিগুলো সব যদি জিরো হয় তাহলে ওটাই রেজাল্ট। কিন্তু আপাতত যেটা পেলে, আমি তো অন্য সেলগুলো কি আছে বলিনি তোমাকে, আপাতত যেটা পেলে ওটাকে ধরে নিতে পারো এই কোয়াডটুকুর জন্য এটা রেজাল্টেন্ট পেয়েছো। ঠিক আছে, এইরকম যদি হয় তখন তুমি কটা কোয়াড পাচ্ছ বলো দেখি। এখানে কি তুমি কি বলবে এটা কি তৈরি করেছে? তখন তুমি এই চারটাকে নিয়ে একটা কোয়াড তৈরি করে নাও, আবার এই চারটাকে নিয়ে আর একটা কোয়াড তৈরি করে নাও। একটা সিঙ্গেল ওয়ান এটা কিন্তু দুটো কোয়াডের মধ্যে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এই ওয়ান যেটা দেখতে পাচ্ছ, এই ওয়ানটা, এটা হয়তো তোমার দুটো কোয়াডেই তুমি দেখতে পাচ্ছ, এই কোয়াডেও দেখতে পাচ্ছ আবার এই কোয়াডেও দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই, থাকতে পারে। বুঝে গেল? তাহলে এরকম ভাবে আমরা কোয়াড তৈরি করতে পারি। এর আর ওটা যদি মাছের ঘরে থাকে কোনো ওয়ান কমন, হ্যাঁ, তাও মানে থাকতে মাছের পারে। ঘরে 2 নাম্বার বা 3 তাও থাকতে নাম্বারে। পারে। আগেরটার ক্ষেত্রে স্যার ওই যেটা এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট দুটো কমন ছিল, তাহলে স্যার ওটা এ কমপ্লিমেন্ট এন্ড সি কমপ্লিমেন্ট হবে তো? এ কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্ট হবে, ঠিক। যেহেতু আমরা এটাকে লিখছি কি ফর্মে, এটাকে আমরা লিখছি হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্মে, তার জন্য এ কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্ট হচ্ছে। ঠিক আছে, এবার ধরো চারটে ওয়ান এরকম আছে, চারটে ওয়ান ধরো এরকম আছে, চারটে কর্নারে আছে, এরা কি করবে? এরা কি তৈরি করছে বলো দেখি। এই চারটে কর্নারে যদি থাকে তাহলেও দেখো, তুমি যদি কাগজটাকে ভাঁজ করো তাহলে এই একটা ভাঁজ হয়ে যাবে, এদিক থেকে ভাঁজ করলে এটা একটা ভাঁজ হয়ে গেল, এটা একটা ভাঁজ হয়ে গেল, এটা একটা ভাঁজ হয়ে গেল। তাহলে এই চারটে ওয়ান কি হয়ে যাবে? একদম কাগজটার মধ্যে লিখেছো, ধরো চারটে ওয়ানকে তুমি কাছাকাছি নিয়ে চলে আসতে পারো। তাহলে এই চারটে ওয়ান নিয়ে কি তৈরি হয়? কোয়াড কোয়াড তৈরি তৈরি হয়। হয়ে যাবে। তাহলে এরাও একটা কোয়াড তৈরি করবে। ঠিক আছে, এরাও একটা কোয়াড তৈরি করবে। আবার ধরো যদি এরকম হয়, ধরো দুটো ওয়ান এখানে আছে, এখানে দুটো ওয়ান আছে, আবার এর ঠিক তলায় এখানে একটা ওয়ান, এই দুটো ওয়ান আছে, তুমি যদি ভাঁজ করে দাও তাহলে কি হবে? তাহলে এই যে দুটো ওয়ান আর এই যে দুটো ওয়ান, এরা কাছাকাছির মধ্যে চলে আসবে, দিয়ে এরা এসে কি তৈরি করবে? একটা কোয়াড তৈরি করে দেবে। এরা এসে কোয়াড তৈরি করে দেবে। বোঝা গেল? তাহলে কোয়াড কত রকম ভাবে তৈরি করতে পারে? অনেক রকম ভাবে কিন্তু কোয়াড তৈরি হতে পারে। এবার মনে করো তোমার চারটে ওয়ান এরকম আছে, এখানে দুটো ওয়ান আছে আর এখানে দুটো ওয়ান আছে, এখন কি হবে? এখন কি তোমার এরকম তুমি ভাঁজ করলে কিছু করতে পারবে? এবার কিন্তু আর হবে না, এরা কিন্তু কাছাকাছি নেই। তখন তোমাকে যেটা করতে হবে, এই দুটো ওয়ানকে সঙ্গে নিয়ে একটা পেয়ার তৈরি করতে হবে। আবার এই ধরো এই যে দুটো ওয়ান, এদেরকে নিয়ে তুমি যেটা তৈরি করলে সেটা হয়ে যাবে কি? দুটো ওয়ানকে নিয়ে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে পেয়ার, জোড়। ঠিক আছে, পেয়ার তৈরি করতে হবে। এই পেয়ার গুলোকে আবার তুমি সমাধান করতে পারো এদের যে কমন সেটাকে নিয়ে। এটা ধরো 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। বলো দেখি এটার ক্ষেত্রে সমাধান কি হবে? এটার ক্ষেত্রে সমাধান কি হবে বলতে পারবে? এই যে পেয়ারটা আছে এর করসপন্ডিং তুমি কি লিখতে পারো? স্যার এ কমপ্লিমেন্ট প্রথমটার জন্য কি লিখতে পারো? বি কমপ্লিমেন্ট হ্যাঁ, দাঁড়াও। সি কমপ্লিমেন্ট ডি। হ্যাঁ, প্রথমটার জন্য লিখতে পারো তুমি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট অ্যান্ড ডি। তার তলায় কি লিখবে? এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি ইনটু ডি। সি ডি। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে আমার কমন কারা কাটছে? এটা একটা কমন, এটা একটা কমন, আর এটা একটা কমন। তাহলে রেজাল্টটা কি হলো? এর ফাইনাল রেজাল্টটা, এই উপরের যে পেয়ারটা আছে তার রেজাল্ট কত? এ কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট সি সি কমপ্লিমেন্ট অ্যান্ড
বি কমপ্লিমেন্ট অ্যান্ড ডি, and C. ডি ডি সি নয়, Oh, sorry, D. ডি, ঠিক আছে। তাহলে উপরের পেয়ারটার জন্য এটা হলো, আর নিচের পেয়ারটার জন্য কি হবে? নিচের পেয়ারটার জন্য কি হবে বলো, তোমরাই বলো। 1 1 0 1 মানে কত? 1 1 0 1 মানে এ বি সি কমপ্লিমেন্ট বি। এ বি সি কমপ্লিমেন্ট ডি। তার পাশেরটার জন্য এ বি এ বি সি ডি। এ বি সি ডি। তাহলে এই দুটো থেকে কমন কারা কাটছে? এ বি ডি। এ বি আর ডি। তাহলে রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে এ এ এন্ড বি বি এন্ড ডি। এ বি ডি, ঠিক আছে। তাহলে দেখো এ বি ডি রেজাল্ট চলে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি? এই দুটোর মধ্যে আমরা, এই দুটোই যদি থাকে আর যদি বাকি সব জিরো থাকে, এই ঘরগুলো যদি সব জিরো থাকে, তাহলে এই ঘরটার ফাইনাল রেজাল্ট কি হবে বলো দেখি? যদি ধরো বাকি সব জিরো D, আছে, D. তাহলে এই এই যে আমার এক্সপ্রেশনটা, মানে এই যে ঘরের মানে যা আছে এই কার্নো ম্যাপটা, এর ফাইনাল রেজাল্ট কত বলতে পারো? এই যে দুটো আমরা ABD পেলাম, plus ABD. হ্যাঁ, মানে এই যে আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ডি পেয়েছি এবং আর যেটা পেয়েছি, দুটোর মধ্যে কি করতে হবে? অর করতে হবে। কারণ আমরা কি লিখি, কি হিসাবে লিখি আমরা এটাকে? স্যার এটা এসওপি, এসওপি হিসাবে সাম অফ লিখি। প্রোডাক্ট। তাহলে আমার এখানে এফ যেটা ফাইনাল এক্সপ্রেশন বেরোবে, সেটার মান কত হবে? এবিডি অর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ডি, ঠিক আছে। এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড ডি। তো এটা আমাদের বার হলো। দেখো এতটা থাকলো, নাহলে আমাকে কি করতে হতো? এই এক একটা বসাতে হতো 1 এর করসপন্ডিং। নাহলে তুমি কি করতে? নাহলে যদি না জানতে এই এই ফরমেশন যদি তুমি না জানতে, তুমি অ্যালজেব্রিক্যালিও সমাধান করতে পারতে। তাহলে তোমাকে কি করতে হতো? এর করসপন্ডিং লিখতে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ডি, এর করসপন্ডিং লিখতে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ডি, এদের মধ্যে সমাধান করতে, যোগ করতে, তুমি কমন নিয়ে যোগ করতে, তার তলাটাকে আবার লিখতে, কমন নিয়ে যোগ করতে। কিন্তু এরকম করাতে তোমার সুবিধা হয়ে যাচ্ছে। আইদার তুমি চেষ্টা করবে, সবার ফার্স্টে চেষ্টা করবে 16টাকেই নিয়ে যদি করা যায়, খুব রেয়ার, এটা তুমি পাবেই না বিশেষ করে। তারপরে চেষ্টা করবে যদি না হয় তাহলে 8টাকে নিয়ে অন্তত একটা গ্রুপ তৈরি করার, যাকে বলা হবে অক্টেট, সেটাও হয়তো অনেক সময় পাবে না। তখন তুমি চেষ্টা করবে যে কোয়াড তৈরি করতে, 4টে একসঙ্গে 1 কাছাকাছি নিয়ে যদি কোয়াড তৈরি করা যায়, তাদেরকে সমাধান করতে চেষ্টা করবে, সেটাও হয়তো তুমি অনেক সময় পাবে না। দিয়ে তখন দেখবে পেয়ার তৈরি করা যায় নাকি। পেয়ারও যদি না পাও, তখন ওরকম করে এক এক করে লিখবে, লিখে তারপরে অ্যালজেব্রিক্যালি সমাধান করবে, ঠিক আছে। তো এইভাবে এটাও তো হতে কিভাবে পারে না কখনো স্যার, এটাও তো হতে পারে স্যার 1 0 1 0 1 মানে পেয়ারও করলো না, তখন কি করবো স্যার? পেয়ার না করতেই পারে, তো তখন ওই বাই করতে হবে, সমাধান করতে হবে অ্যালজেব্রিক্যালি। অ্যালজেব্রিক্যালি তখন করতে হবে, মানে আচ্ছা, এরকম তিনটে করে একই হতে পারে না, না, তিনটে করে যদি তিনটে একই করে হয় নিয়ে করা যাবে, তিনটে করে নিয়ে করা যাবে। আইদার 16টা বা হচ্ছে তোমার তাহলে স্যার 8টা। তিনটে একই থাকলে দুটো করে নিয়ে করতে হবে তো? হ্যাঁ, তিনটে একই থাকলে দুটো যদি পাশাপাশি থাকে তুমি দুটোকে নেবে, তিনটাকে নিয়ে কিছু করার নেই, ঠিক আছে। তো এই দেখো আমি যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে, এরকম ধরো আছে, এটার সমাধান তাহলে কি করে করবে বলো? এই যে আমি লিখেছিলাম, এটা বুলিয়ান এক্সপ্রেশন লিখেছিলাম, এটা বুলিয়ান এক্সপ্রেশন, তার সাপেক্ষে আমি মানে কে ম্যাপ যেটা আছে ওটা লিখেছিলাম। কার্নো ম্যাপ হচ্ছে 8 সেলের হবে, এটা সমাধান স্যার করতে পারবে? হরাইজন্টালি একটা পেয়ার হবে আর একটা ভার্টিক্যালি পেয়ার হবে। ভার্টিক্যালি স্যার দুটো দুটো করেছে। এই দুটোকে নিয়ে একটা পেয়ার তৈরি করব, হ্যাঁ। আর এই দুটোকে নিয়ে আরেকটা পেয়ার তৈরি করব। তাহলে বলো উপরের যে আমার ভার্টিক্যাল যে পেয়ারটা হলো, তার সাপেক্ষে আমি কি লিখতে পারি? স্যার ওয়ানটাকে তো কমনও নিতে পারি, 1 1 1 1 চারটে, ওই একটা ওয়ানকে মাঝে না না, 4টে 1, না 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 না, এরকম করে কিন্তু কোয়াড তৈরি হবে না। আমি একটা জিনিস বলে দিই, এরকম করে কিন্তু কোয়াড হবে না। তুমি হয়তো ভাবছো, তুমি হয়তো এটা ভাবছো, বলে দিই, এখানেই বলি, একটু মুছে দিই। তুমি হয়তো ভাবছো এই 4টেকে নিয়ে একটা গ্রুপ ফরমেশন করবে, এটা বলছো কি? ওই রকম নয়, 1 1টা নিলাম আর মাঝের ওয়ানটাকে একটা কমন হিসাবে নিলাম, সেই কমন তাহলে লাভ ওই দুটো নিলাম, আবার নিচে দুটো। না, তুমি কমনটাকে যথাসম্ভব এড়ানোর চেষ্টা করবে কমন টার্মকে না নেওয়া। যদি একান্তই না হয় তখন তুমি নিতে পারবে। তুমি একটা জিনিস বলি, তাহলে কি হবে? তুমি যদি আরেকবার এইটাকে নিয়ে একটা তৈরি করো, এই দুটোকে নিয়েও যদি আরেকবার একটা তুমি নিতে চাও, তুমি বলতে চাইছো এটাকেও নেবে, দিয়ে আবার এইটাকেও নেবে, তাই তো? তুমি এটা বলতে চাইছো তো? হ্যাঁ স্যার এরকম। না, এটা করতে গেলে কি হচ্ছে, তোমার এই ওয়ানটা, এটা হচ্ছে তোমার রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে এটা দরকার নেই, তা সত্ত্বেও তুমি নিচ্ছ। তো তোমার তো দরকার একটা পেয়ার তৈরি করার, পেয়ার তো তোমার এই দুটোকে নিয়ে হয়ে যাচ্ছে, এই দুটোকে নিয়ে তো তুমি পেয়ার তৈরি করে ফেলতে পারছো, তাহলে তোমার এটাকে নেওয়ার দরকার নেই। আচ্ছা, যদি পেয়ার করার পরে একটা আলাদা পড়ে থাকে এমনি বাদ দিয়ে অন্য জায়গায়, তাহলে সেটাকে লিখতে হবে, তার যা ভ্যালু সেটাকে তোমাকে লিখে ফেলতে হবে। সেটা যদি কিছু না করা যায়, তার যা ভ্যালু হবে
মানে ধরো এখানে একটা 1 আছে, তুমি সেটাকে কিছু করতে পারছো না, তাহলে এর যা ভ্যালু এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট এর সাপেক্ষে যেটা হবে সেটা লিখতে হবে তোমাকে। এবার যদি তোমার এরকম হতো, তোমার এখানে কিছু নেই, এখানে 0 আছে, তখন তো তোমার এটাকে পেয়ার তৈরি করতে পারছো না, তখন তোমাকে এটা নিতে হবে, বুঝা গেল? তখন তুমি এটাকে নিয়ে পেয়ার তৈরি করো। কিন্তু যদি তোমার এখানে থাকে, এখানে তোমার একটা 1 থাকে, তাহলে তুমি কেন নিতে যাবে? তোমার তো দরকার নেই, তুমি রিডান্ডেন্ট পেয়ার তৈরি করবে না, তাহলে তোমার অসুবিধা কিছুই হবে না বা ভুলও কিছু হবে না। তোমার যেটা কার্নো ম্যাপ বেরোবে সেখান থেকে আবার তোমার সিম্পলিফাই করার জায়গা থাকবে, মানে ওটা তোমার ফাইনাল একদম রেজাল্ট যেটা সিম্পলিফাইড রেজাল্ট সেটা বেরোবে না, তারপরেও তোমাকে অ্যালজেব্রিক্যালি কিছু কাজ করতে হবে, তাহলে ভুল কিছু হবে না। এখন যদি তুমি এটাকে নাও, তাহলে এই দুটো তোমার একটা পেয়ার তৈরি করেছে আর ওই দুটো একটা পেয়ার তৈরি করেছে, এই দুটো পেয়ারের সাপেক্ষে তুমি কি লিখতে পারো বলো? এই দুটো পেয়ারের সাপেক্ষে লিখতে পারো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, আর তার তলারটা কি লিখতে পারো এ বি কমপ্লিমেন্ট কত এ বি C. কমপ্লিমেন্ট সি। C. এই দুটোর মধ্যে কমন করা যাচ্ছে বলো? এটা কমন যাচ্ছে আর এটা কমন যাচ্ছে, তার মানে A এ আছে। কমপ্লিমেন্ট ভুল লিখলাম কি? আচ্ছা A complement আর A এ কমন যাচ্ছে না, এ কমন যাচ্ছে না, বি কমপ্লিমেন্ট আর সি এটা কমন যাচ্ছে, সরি। তাহলে এটা রেজাল্টটা কত হবে? এটা রেজাল্ট হবে বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি। আচ্ছা, এই যে দুটো সবুজ রং দিয়ে আমি পেয়ার তৈরি করেছি তাদের মধ্যে কমন কে যাচ্ছে বলো? এটার মধ্যে হচ্ছে 1 মানে কত এ স্যার ABC, A B C আর তারপরটা কত? A B C কমপ্লিমেন্ট, তাহলে কমন কে যাচ্ছে? A B কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে আর বি কমন যাচ্ছে, তাহলে রেজাল্ট কত হবে? এ বি হবে। তাহলে ফাইনাল এক্সপ্রেশন কত হলো আমার? যে এই যে এফটা A B প্লাস B দুটো সাম কমপ্লিমেন্ট B complement C তাহলে আমার এফ ইকুয়াল টু or চলে এলো, AB. এফ ইকুয়াল টু চলে এলো এ বি প্লাস বি কমপ্লিমেন্ট সি, ঠিক আছে? বি কমপ্লিমেন্ট সি। এটা আমি কি থেকে করলাম, কিভাবে করলাম? কার্নো ম্যাপের মাধ্যমে করলাম। এবার কার্নো ম্যাপের মাধ্যমে না করে আমি যদি এটাকে অ্যালজেব্রিক্যালি করতাম তাহলে কি হতো? না হতো, কেন হবে না? ধরো আমার এইটা আছে, এটাকে নিয়ে আমি অ্যালজেব্রিক্যালি সমাধান করতে চাই, করতেই পারি, কিন্তু কার্নো ম্যাপের মাধ্যমে সহজ হচ্ছে, কম সময়ের মধ্যে হবে। এখানে হয়তো তুমি এটা ছোট এক্সপ্রেশনগুলো তুমি হয়তো অ্যালজেব্রিক্যালি তাড়াতাড়ি করে ফেলতে পারো, কিন্তু সবসময় তো সেটা সম্ভব না। এটা ধরো তোমার এফ আছে, এখান থেকে তুমি অ্যালজেব্রিক্যালিও করতে পারবে। অ্যালজেব্রিক্যালি করলে তোমার রেজাল্টটা যে সেম আসতো আমি ওটাই দেখাতে চাই। এই যে ধরো এ বি সি কমপ্লিমেন্ট এইটা আর আমার যেটা আছে এইটা, এই দুটোর মধ্যে থেকে আমি এ বি কমন নিয়ে নেবো, তাহলে কমন নিলে কি হবে? এ বি কমন নিলে ভেতরে কে পড়ে থাকবে? সি প্লাস সি অর সি C কমপ্লিমেন্ট। complement আর এইটা আর এটা থেকে আমি কি কমন নিতে পারি? এই দুটো থেকে স্যার বি বার সি। বি কমপ্লিমেন্ট সিটা আমি কমন নিতে পারি। বি কমপ্লিমেন্ট সিটা যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে কে পড়ে থাকবে? এ অর এ কমপ্লিমেন্ট হচ্ছে, এ অর এ কমপ্লিমেন্ট হচ্ছে, মানে সি অর সি কমপ্লিমেন্ট মানে ভ্যালুটা কত? 1, মানে এ বি অ্যান্ড 1, এটা হচ্ছে আমার এখানে স্যার এটা হচ্ছে AB or B complement C. বি কমপ্লিমেন্ট সি অ্যান্ড 1 হচ্ছে। তাহলে দেখো এ বি অর বি কমপ্লিমেন্ট সি। দেখো আমার রেজাল্ট যেটা এইভাবে আমি সমাধান করে পাচ্ছিলাম আর যেটা আমি কার্নো ম্যাপের মাধ্যমে সমাধান করে পেলাম, দুটো রেজাল্ট কি আলাদা হলো? একদমই নয়, দুটো রেজাল্ট কিন্তু সেম হয়ে গেল। এটাও যা রেজাল্ট এটাও তাই রেজাল্ট, তুমি দুভাবেই করতে পারো, কিন্তু তোমাকে যেভাবে বলে দেবে সেভাবে তো করতে হবে। কার্নো ম্যাপ দিয়ে বললে কার্নো ম্যাপে করতে হবে, এবং কার্নো ম্যাপে অনেক ইজি হবে। এখানে হয়তো সহজেই হয়ে যাচ্ছে অ্যালজেব্রিক্যালি, কিন্তু সবসময় যেরকম হবে না, তখন হয়তো কার্নো ম্যাপে করলে তোমার অনেক ইজিলি এটাকে সলভ করা যাবে। তো এটাই হচ্ছে কার্নো ম্যাপের উপযোগিতা, কারণে এটাকে ইউজ করা হয়। তো আমরা বিভিন্ন রকমের এরকম ভাবে চেষ্টা করব যে প্রথমত 16টাকে নিয়ে যদি চেষ্টা করা যায়, চেষ্টা করব আমরা তাকে গ্রুপ তৈরি করার, তারপরে না হলে 8টাকে নিয়ে করব, না হলে আমরা চেষ্টা করব 4টেকে নিয়ে, না হলে 2টোকে নিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে কার্নো ম্যাপের মধ্যে অনেক সময় কিছু কিছু ডোন্ট কেয়ার স্টেটও থাকে, ঠিক আছে? ওটা আমি পরের ক্লাসে এক্সপ্লেন করবো, আজকে আর ক্লাসে করছি না, কারণ একদিনে অনেকটা ডিটেল স্যার আমাদেরকে হোম টাস্ক দেন স্যার। হোম টাস্কটা দিতে পারতাম, কিন্তু ডোন্ট কেয়ারটা না পড়ালে তো হোম টাস্কটা দেওয়া যাচ্ছে না, বুঝেছো? ঠিক আছে, আমি তাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডোন্ট কেয়ার ছাড়াও কতগুলো হোম টাস্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দিচ্ছি। দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, স্যার এটা পাঠাবো না এমনি শুধু করে রাখবো? এটা পাঠাবে, এটা পাঠাবে, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেনে যেটা করতে হবে, এফ ইকুয়াল টু ধরো এরকম দেওয়া আছে,
এফ ইকুয়াল টু দেওয়া আছে ধরো সামেশন অফ, মানে এটা কি ফর্মে আছে, সামেশন দেওয়া আছে মানে কি ফর্মে হলো এটা, এটা হলো এসওপি। এসওপি 2,3,4,5 এরকম আছে, ঠিক আছে, 2,3,4,5। আচ্ছা যখন এরকম দেওয়া থাকবে তোমাকে হয়তো, আচ্ছা এফ অফ এবিসি দেওয়া রাখতে হবে না, সরি, নাহলে তুমি তিনটে ভ্যারিয়েবল বুঝবে কি করে? এটা নাহলে তুমি বুঝতে পারবে না। এফ ইকুয়াল এফ, এটা 1 নাম্বার কোশ্চেন, হ্যাঁ 1 নাম্বার কোশ্চেন। এফ অ্যাজ এ ফাংশন, এটা ঠিক এরকম দেওয়া আছে, ধরো এফ হুইচ ইজ এ ভ্যারিয়েবল, মানে এটা হচ্ছে ফাংশন অফ এবিসি, তিনটে ভ্যারিয়েবলের একটা ফাংশন, এফ অফ এবিসি ইজ ইকাল টু এইটা দেওয়া আছে। তোমাকে করতে হবে কার্নো ম্যাপ আঁকতে হবে এবং সিম্পলিফাই করতে হবে, এটা তোমার 1 নাম্বার কোশ্চেন। কার্নো ম্যাপ এঁকে এটাকে সিম্পলিফাই করতে হবে, বুঝা গেল? ড্র দ্য কার্নো ম্যাপ অ্যান্ড সিম্পলিফাই। এটা একটা হলো। 2 নাম্বার কোশ্চেনেও তাই, কোশ্চেনটা একই, হ্যাঁ ওই ড্র দ্য কার্নো ম্যাপ, ওটা আমি বারবার লিখছি না। এখানে ধরো তোমার এরকম দেওয়া আছে, এফ হুইচ ইজ এ ফাংশন অফ এবিসি, এফ হুইচ ইজ এ ফাংশন অফ এবিসি ইজ ইকুয়াল টু, তোমার আছে সামেশন অফ 0,2,4,5,6, ঠিক আছে, এইরকম একটা আছে। এটাকেও কার্নো ম্যাপ আঁকো এবং সিম্পলিফাই করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিই, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলছে, সেখানে তোমার এরকম বলে দেয়নি, মানে এটাকে এরকম বলে দিলাম আমি, এটা একটু ট্রিকি আছে, ঠিক আছে। প্রথমত তোমাকে তিনটে ভ্যারিয়েবল ফর্মে নিয়ে যেতে হবে, তারপরে কিন্তু কার্নো ম্যাপটা আঁকতে হবে, এবং তারপরে তোমাকে এটার ফাইনাল সলিউশনটা করতে হবে। মানে তোমার এক্সপ্রেশনটা এরকম দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট সি or a complement b or a b complement c or bc, ঠিক আছে, bc এরকম একটা ধরো এক্সপ্রেশন আছে, বুলিয়ান এক্সপ্রেশন। এখন এই বুলিয়ান এক্সপ্রেশনটাই, এটাকে প্রথমত তোমাকে কি ফর্মে নিয়ে যেতে হবে বলো দেখি, এটাকে প্রথমে এসওপি ফর্মে নিয়ে যেতে হবে, তারপরে কার্নো ম্যাপ একে সলভ করতে হবে, ঠিক আছে। আমি কোশ্চেনটা লিখি এখানে, তার মানে স্যার এখানে দুটোই করতে হবে, ইকুয়েশনও সলভ করতে মানে টেক দিস ইন ফর্ম অফ এসওপি, হবে আর কে ম্যাপও করতে হবে। হ্যাঁ টেক দিস expression in form of SOP ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট আকারে লিখতে হবে, তারপরে ড্র কে ম্যাপ অ্যান্ড সিম্পলিফাই, কে ম্যাপ এঁকে তারপরে সিম্পলিফাই করতে হবে। আগেরগুলো কিন্তু সরাসরি তোমাকে দিয়ে দেওয়া ছিল, কে ম্যাপ আঁকে সিম্পলিফাই করা ছিল, এটাতে কিন্তু তা নয়, এটাতে তোমাকে প্রথমে এসওপি ফর্মে নিয়ে যেতে হবে, তারপরে কে ম্যাপ আঁকতে হবে, এবং তারপরে সেটাকে ওই পেয়ার বা কোনোভাবে ওটাকে সমাধান করতে হবে, সিম্পলিফাই করতে হবে, বোঝা গেল? 3 নাম্বার কোশ্চেন এটা ছিল। আচ্ছা 4 নাম্বার কোশ্চেন হচ্ছে, 4 নাম্বার কোশ্চেনে তোমাকে দেওয়া হচ্ছে এফ, এটাকে আমি একদম এসওপি ফর্মেই দিয়ে দিচ্ছি, সাম অফ প্রোডাক্ট ফর্মে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা হবে তোমার কটা ভ্যারিয়েবলের, এটা হয়ে যাবে তোমার 4টে ভ্যারিয়েবলের। আমি এখানে বলেই দিই, এফ হুইচ ইজ এ ফাংশন অফ এবিসিডি, which is a function of ABCD, which is expressed as 0 নয়, 0 আছে, 1 আছে, 2,
4 5 6 8 9 12 13 14। ঠিক আছে, এরকম ভাবে আমি একটা এক্সপ্রেশন দিয়ে দিলাম, এটাকে কে ম্যাপ ড্র করো এবং সিম্পলিফাই করো। ড্র কে ম্যাপ এন্ড সিম্পলিফাই। আচ্ছা, কোশ্চেনে যদি পিওসি দিয়ে বলা থাকে স্যার, তাহলে এসওপি দিয়ে কনভার্ট করার পর করে নেবে এসওপি তে কনভার্ট করে নেবে। ঠিক আছে, এটাকে কে ম্যাপ ড্র করে সিম্পলিফাই করবে। এটা একটা কোশ্চেন গেল। আর একটা দিয়ে দিই, 5 নম্বর কোশ্চেন। F which is a function of ABCD is equal to হচ্ছে summation of 0, 2। স্যার এটা পাই দিয়েও দেওয়া থাকতে পারে তো কোশ্চেনে? হ্যাঁ, পাই দিয়েও দেওয়া থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। পাই দিয়ে দেওয়া থাকলে বললাম তো, যেভাবে ওই এসওপির ফর্মে নিয়ে চলে আসবে, যেগুলো যেগুলো নেই সেগুলো নিয়ে চলে আসবে। 7 8 9 10 11 13 15। ঠিক আছে, ওই সেম কোশ্চেন, ড্র কে ম্যাপ এন্ড সিম্পলিফাই। ড্র কে ম্যাপ এন্ড সিম্পলিফাই, এরকম করে করে আমি সবকটা কোশ্চেন বলে দিলাম। তোমরা একজন কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও পারলে। এই 5টা কোশ্চেন আমাকে পাঠাবে। ঠিক আছে, নিয়ে নিচ্ছ স্ক্রিনশট? স্যার 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 বলছি দাঁড়াও, এটা সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা আমাকে বলো। ঠিক আছে, তাহলে এটা আমি ক্লোজ করি।